ওকে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কোর্সের সেকেন্ড লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের লেকচারসের যে আউটকাম গুলো থাকবে সেগুলো হচ্ছে, ফার্স্টে আমরা ভরবেগ নিয়ে কিছু আলোচনা করব, তারপর আমরা বলের ঘাতে চলে যাব, এরপর আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করব, তারপর ভরবেগের শক্তির যে সংরক্ষণশীলতার নীতি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তারপর নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে কিছু আলোচনা করব এবং মহাকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা কিছু আলোচনা করব। ত্বরণ বলটা এখানে একটু ভুল হয়েছে, ত্বরণ বানানটা, এটা হচ্ছে আপনার ত্বরণ। ঠিক আছে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে আজকের ক্লাসগুলোতে আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র শিখে যাচ্ছি। ঠিক আছে। তো ক্লাসটা যাতে ইফেক্টিভ হয় তাহলে আমরা আহ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। ঠিক আছে। ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ভরবেগ। ওকে। তো ভরবেগের নাম থেকে কিন্তু আমরা দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি কি। কোন একটা বস্তুর যদি একটা পার্টিকুলার ভর থাকে, আমরা ভরকে প্রকাশ করি কি দিয়ে? ভরকে আমরা প্রকাশ করি এম দিয়ে। এবং এম ভরের কোন একটা বস্তু, সে যদি কোনো একটা আদিবেগ নিয়ে থাকে কিংবা কোনো একটা শেষ বেগ নিয়ে চলে, যেমন আদিবেগ কি হতে পারে? আদিবেগকে তো আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তো আদিবেগ নিয়ে যদি কোনো একটা এম ভরের বস্তু এক্সিস্ট করে কিংবা সে যদি ভি বেগে চলমান থাকে, ঠিক আছে, তাহলে এই যে এম এর সাথে আমরা যদি ইউ গুণ করি, মানে ভরের সাথে আমরা যদি ওই বেগটা গুণ করি, তাহলেই যা পাই সেটাই হচ্ছে মূলত আমাদের ভরবেগ। ঠিক আছে। সেটাই হচ্ছে মূলত আমাদের ভরবেগ। এখন দেখো, কোন একটা বস্তু যদি, কোন একটা বস্তু মনে করো এটা হচ্ছে কোন একটা বস্তু, ঠিক আছে, এটা যদি কোন একটা বস্তু হয়, সাপোজ এই বস্তুটা, এটাকে আমি যদি মনে করি একটা এম ভরের বস্তু, ঠিক আছে, এটা মনে করো একটা এম ভরের বস্তু। এই এম ভরের বস্তুটা যদি, এম ভরের বস্তুটা যদি তোমার ভি বেগে গতিশীল থাকে, কোন বেগে? মনে করো ভি বেগে গতিশীল থাকে, ঠিক আছে। তারপর আরেকটা বস্তু মনে করো এখানে আছে, সে মনে করো কোনো গতিশীল বস্তু না, সে মনে করো একটা স্থির বস্তু, এবং এটা আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু জিরো নিয়ে বসে আছে, ঠিক আছে। এটাও মনে করো একটা এম ভরের বস্তু, এটাও মনে করো একটা এম ভরের বস্তু। যদি এম ওয়ান হয় তারপর এটা এম টু, ঠিক আছে। তাহলে ভরবেগটা কি হবে? ভরবেগটা হবে হচ্ছে, এই প্রথম বস্তুটার ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগটা হবে আমাদের, প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে ভরবেগ, ঠিক আছে, ভরবেগ। ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা। কি দ্বারা? পি দ্বারা। পি ইজ ইকুয়াল টু এম ওয়ান, সাপোজ পি, আমি যদি পি ওয়ান বলি, পি ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি। ঠিক আছে। তো পি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের এম ভি, কোন একটা বস্তু তার যে ভর এবং তার যে বেগ, এই ভর এবং বেগের গুণফলকে আমরা মূলত বলি হচ্ছে কি, ভর আর বেগের গুণফলকে মূলত আমরা বলি হচ্ছে আমাদের ভরবেগ। ঠিক আছে। তো ভরবেগ কাকে বলে? কোন বস্তুর ভর এবং বেগের, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে। ভরবেগের ইংলিশটা যদি বলে দিই আমরা, ভরবেগের ইংলিশ টার্মটা হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমরা ভরবেগকে কিভাবে প্রকাশ করি। আমরা যদি প্রকাশ লিখি, প্রকাশ, ভরবেগের প্রকাশ, ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে কি দিয়ে? পি দিয়ে। যদিও মোমেন্টাম দিয়ে আমরা প্রকাশ করছি না, মোমেন্টামের ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে তোমার এম, কিন্তু আমরা তারপর কেন এম কি ইউজ করতেছি না? কারণ আমরা জানি যে এম দিয়ে কিন্তু আরো অনেকগুলা তোমার রাশি আছে। যেমন এম দিয়ে আমরা কি প্রকাশ করি? ভর প্রকাশ করি না? ভর, তো ভর ইংলিশ কি ছিল? ম্যাস। ঠিক আছে। তো এরকম বিভিন্ন কারণে দেখা গেছে যে আমরা প্রথম লেটার থাকা সত্ত্বেও আমরা সেটাকে ইউজ করতে পারি না, কারণ অন্য কোনো একটা রাশি অলরেডি ইউজ। ঠিক আছে। তো এই জন্য আমরা ভরবেগকে পি দিয়ে প্রকাশ করি। And এটা সূত্রটা আমরা কি বললাম? সূত্রটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু, পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। ঠিক আছে। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি? প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম যে পি ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান ইন্টু কি, ইন্টু হচ্ছে ভি। এখন
সেকেন্ড বস্তুটার ক্ষেত্রে কি পাবো? সেকেন্ড বস্তুটা তো আমাদের আজ যদি জিরো নিয়ে আছি, থাকুক না, তারপরও তার একটা ভরবেগ থাকবে। তার ভরবেগটা হবে হচ্ছে মনে করো p2 ইজ ইকুয়াল টু m2 ইন্টু কি u। দ্যাট মিনস u ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা ভরবেগ পাবো হচ্ছে জিরো। ঠিক আছে, যদি u ইজ ইকুয়াল টু জিরো হয়, যে u ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে p2 এর ক্ষেত্রে আমরা কি পাবো? ভরবেগ হচ্ছে জিরো। এখন দেখো আমরা যদি একটু এটার একক নিয়ে আলোচনা করি, এম ফর কি? এম ফর তো মাস বা কোনো একটা বস্তুর ভর। ভরের একক কি ছিল? ভরের একক ছিল হচ্ছে কেজি, এসআই একক ছিল কেজি। বি তো বেগ, বেগের একক কি ছিল? মিটার পার সেকেন্ড, তাই না? তো আমরা যদি বলি যে একক কি হবে, তাহলে আমাদের ভরবেগের একক, ভরবেগের এককটা হবে আমাদের কেজি কি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ভরবেগের একক। এখন হচ্ছে এই ভরবেগটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি বলো তো? ভরবেগটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? দেখো এই যে এটা কি কোন ধরনের রাশি, যদি আমি বলি কোন ধরনের রাশি, দেখো এই যে প্রথম বস্তুটার ক্ষেত্রে, এই প্রথম বস্তুটার ক্ষেত্রে যদি খেয়াল করো, প্রথম বস্তুটার ক্ষেত্রে দেখো, প্রথম বস্তুটা তো m1, যে এম তো ভর, আমরা জানি যে ভর একটা স্কেলার রাশি, তাই না? ভর হচ্ছে একটা স্কেলার রাশি। আর যে বেগ নিয়ে এসে চলমান ছিল, বেগ তো একটা ভেক্টর রাশি, তাই না? কারণ বেগ কাকে বলে? বেগ হচ্ছে কোন একটা বস্তু সময়ের সাথে সাথে যে পরিমাণ সরণ ক্রিয়েট করে, হুম, বা সরণের যে পরিবর্তন হয় তার যে হার, হারটাকে আমরা কিন্তু কি বলতেছিলাম? আমরা বেগ বলতেছিলাম, তাই না? সরণের পরিবর্তনের হার। মনে করো কিছু সময় পর যদি v2 হয় এবং আদিতে তার যদি v1 থাকে, তাহলে আমরা যদি তাকে t দিয়ে ভাগ করে হার বের করতে চাই, দ্যাট মিনস ডেল ভি বাই টি। এই ডেল ভি বাই টিটাকে আমরা কি বলতেছিলাম? এই ডেল ভি বাই টিটা কিন্তু আমার একটা কি ছিল? এটা কিন্তু আমাদের, সরি আমি কিন্তু ভি লিখছি কেন, এখানে তো সরণ হবে। হ্যাঁ, কি মিস্টেক। মনে করো টি সময় সেকেন্ড, টি টি সেকেন্ড পরে সে যদি s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে এবং আদিতে সে যদি s1 পরিমাণ দূরত্বে থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতেছি যে ডেল এস বাই টি। তো আমরা এখানে পাচ্ছিলাম হচ্ছে ভি। ভিটা কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি ছিল, তাই না? কারণ সরণ একটা ভেক্টর রাশি ছিল। তো ভিটা কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, তাই না? ওকে। তো ভি যেহেতু ভেক্টর রাশি এবং এম যেহেতু একটা স্কেলার রাশি, তো একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি যখন গুণ করা হয়, যে কোনো করে গুণ করছি, সেই গুণফলটা কিন্তু সবসময় একটা ভেক্টর রাশি হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, অলওয়েজ একটা কি হয়? একটা ভেক্টর রাশি হিসেবে আমরা পাবো। তো দেখো আমরা একটা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি গুণ করতেছি না? দেখো যে ভিটা ছিল, ভিটা কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি ছিল। এমটা কি? এমটা হচ্ছে স্কেলার রাশি। তো একটা স্কেলার একটা ভেক্টর যখন আমরা গুণ করতেছি, তখন আলটিমেটলি কিন্তু আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ভরবেগ পাই আর যাই পাই না কেন, যেটা পাবো রেজাল্ট হিসেবে সেটা কিন্তু ভেক্টর রাশি হয়ে যাবে। তো আমাদের রাশি কি? আমাদের রাশিটা হবে তাহলে ভরবেগ একটা কি রাশি? ভরবেগ একটা, ভরবেগ কি রাশি? একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তো রাশিগুলা খেয়াল করতে হবে। ঠিক আছে, আবার যদি আমরা একটু মাত্রা নিয়ে কথা বলি, যেটা মাত্রা কি হবে, তারপর আমরা যদি একটু মাত্রা নিয়ে কথা বলি, মাত্রা, মাত্রা নিয়ে যদি একটু কথা বলি, দেখো মাত্রা কি হবে? পি, পি ইজ ইকুয়াল টু এম ভি, তাই না? এখন এম তো ভর, তো ভরের মাত্রা কি ছিল? ভরের মাত্রা ছিল আমাদের ক্যাপিটাল এম। আর যে বেগ ছিল, বেগের মাত্রা ছিল এল টি ইনভার্স ওয়ান, তাই না? তো আমাদের ভরবেগের মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান। তো এগুলো জাস্ট একটু বেসিক কথাবার্তা। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে কোনো একটা বস্তুর ভর এবং বেগের যে গুণফল। ঠিক আছে, তারপরে আদার্স আমরা এখানে যে সকল ইনফরমেশন পেলাম, কিভাবে প্রকাশ করতে হয়, সূত্রটা কি, হ্যাঁ, তারপরে একক কি, মাত্রা কি, রাশি, মানে এটা যদি ভেক্টর রাশি কিভাবে হয়, হ্যাঁ, এই সবগুলো জিনিস কিন্তু আমরা জেনে এসেছি। ঠিক আছে, ওকে, ভেক্টর নিয়ে আপাতত এতটুকুই আছে। তো সামনে যদি আগাই, দেখো বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, জিনিসটা মানে কি? বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। দেখো ভরবেগের পরিবর্তন বলছে, তাই না? এখানে একটা টার্ম কি দেওয়া আছে দেখো তো, ভরবেগের, ভরবেগের পরিবর্তন। তো আমরা জানি কি? আমরা জানি হচ্ছে ভরবেগকে আমরা প্রকাশ করি ই দিয়ে, তাই না? ভরবেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে। এখন দেখো কোন একটা বস্তু সাপোজ আমাদের কাছে আছে, সাপোজ আমাদের কাছে কোন একটা বস্তু আছে, ঠিক আছে? এই যে মনে করো একটা বস্তু, এটা মনে করো একটা বস্তু, ঠিক আছে?
এখন এই বস্তুটা, সরি, এখন যদি এই বস্তুটা যদি ইউ আদিবেগে থাকতো, সাপোজ এই বস্তুটা আমাদের কাছে ইউ আদিবেগে ছিল, এম ভরের একটা বস্তু, সে ইউ আদিবেগে ছিল, তারপর আমি সাপোজ এই বস্তুটার মধ্যে বল প্রয়োগ করছি বাইরে থেকে, বুঝছো? বাইরে থেকে আমি যদি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি এই বস্তুটার উপর, তাহলে কি হবে? এই বস্তুটা চলা শুরু করবে, তাই না? এই যে এম ভরের বস্তুটা কিন্তু থেকে যাবে, এম ভরের বস্তুটা এখন কি করবে? এম ভরের বস্তুটা এখন চলা শুরু করবে, তাই না? কোন দিকে চলা শুরু করবে? সাপোজ এখন সে আমাদের বস্তুটা এই দিক বরাবর ভি বেগে চলা শুরু করলো। ইউ তো আদিবেগ ছিল, এবং আমরা ধরে নিই যে আদিবেগ সবসময় জিরোই থাকে, ঠিক আছে? এখন সে ভি বেগে চলা শুরু করলো, তার মানে কি? এই আদি অবস্থায় তার একটা ভরবেগ আছে না? আদি অবস্থায়, so আদি অবস্থায় তার ভরবেগটা কি হবে মনে করো? ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেটে তার একটা ভরবেগ থাকবে, ফাইনাল স্টেটে তার আরেকটা ভরবেগ থাকবে, তাই না? কারণ আমরা কি জানি? আমরা প্রথমত যেটা জানি সেটা হচ্ছে ভরবেগ ইজ ইকুয়াল টু কি? এমভি। প্রথমত জানি যে সেটা হচ্ছে ভরবেগ ইজ ইকুয়াল টু কি? ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে ভর এবং বেগের গুণফল, মানে পি ইজ ইকুয়াল টু এমভি এক কথায়। তো যখন কোন একটা বস্তু স্থির থাকে, স্থির বস্তুর কি ভরবেগ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। হ্যাঁ, যদি বেগ শূন্য হয়, যদি বেগ শূন্য হয়, তাহলে ইনিশিয়াল স্থিতির ক্ষেত্রে আমরা যদি লিখি যে পি আই, আই ফর ইনিশিয়াল, ইজ ইকুয়াল টু কি? এম ইন্টু ইউ। এখন এই ইউ এর মানটা যদি সাপোজ জিরো হয়ে যায়, জিরো দিছিল তাই না, জিরো ছিল, তো আমরা এখানে কি লিখবো? যে পি আই এর মানটা হচ্ছে এম ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো। তো পি ইনিশিয়াল ইজ অ্যাকচুয়ালি জিরো। তো যদি কোনো একটা বস্তুর আদিবেগ থাকে এবং আদিবেগটা যদি জিরো হয়, সাপোজ কোন একটা বেগ ছিল, এটা জিরো, জিরো থাকলে ওই বস্তুর একটা ভরবেগ থাকবে, অবশ্যই থাকবে, এবং সেটা হচ্ছে আমাদের কি? 0 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? জিরো কিন্তু অবশ্যই একটা ভ্যালু, সেটা কিন্তু একটা ভ্যালু আছে অবশ্যই, ঠিক আছে? এটা কিন্তু মানে কোনো ভরবেগ নাই ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? বেগ না থাকলেও কিন্তু সে আলটিমেটলি ভর আছে বিধায় তার একটা ভরবেগ আছে, এবং ওটা জিরো, ঠিক আছে? ভরবেগ নাই ব্যাপারটা এমন না। ওকে, কিন্তু যখন ফাইনাল স্টেটে ছিল আমাদের বস্তুটা, মানে কোন একটা ভি বেগে সে গতিশীল ছিল, তাহলে সেক্ষেত্রে আমি যদি ভরবেগটা বের করতে চাই, তাহলে কি লিখবো? ই এফ, এফ মিনস ফাইনাল, ই এফ ইজ কি লিখবো? এম ইন্টু ভি, তাই না? এম ইন্টু ভি লিখবো না? তো আমি জানি না ভি এর মান কত, আলটিমেটলি আমাদের পি ফাইনালটা হচ্ছে এম ভি। তাহলে দেখো, আমি যদি একটু পরিবর্তন বের করতে চাই, তো যখন আমরা কোনো কিছুর পরিবর্তন বের করতে চাই, মনে করো আমরা যখন কোনো কিছুর পরিবর্তন বের করতে চাই, তখন আমরা কি ইউজ করি বলতো? তখন আমরা এই যে ডেল ইউজ করি না? সরি, এটা না, এটা উল্টা ডেল হয়ে গেছে। তখন আমরা কি ইউজ করি? এই যে ডেল ইউজ করি না? এই ডেল, কিংবা ডি, কিংবা ডি, এটাও ইউজ করি। এই ডেলটা যেটা, সেটা ইউজ হয় হচ্ছে কোনো বড় পরিমাপের ক্ষেত্রে, আর এই ডিটা ইউজ করা হচ্ছে ছোট মেজারমেন্টের ক্ষেত্রে, মানে খুবই ক্ষুদ্র, এটা হচ্ছে খুবই ক্ষুদ্র কেস, খুবই ক্ষুদ্র ভ্যালু এর কেস, ঠিক আছে? ভ্যালু এর কেসে ইউজ হয়। আর এটা হচ্ছে ইন জেনারেল, ঠিক আছে? এটা হচ্ছে ইন জেনারেল ইউজ করতে পারবা, ইন জেনারেল ইউজ করা যায়, ঠিক আছে? তো ডি এর ব্যাপারটা আমরা এখানে আনলাম না, আমরা এখানে ডেল্টা নিয়ে কাজ করবো। তো যখন কোনো কিছু পরিবর্তন বের করতে চাই, তখন আমরা কি ইউজ করি? তখন আমরা এই যে ডেল্টাটা ইউজ করি। আমরা যদি এখন ভরবেগের পরিবর্তন বের করতে চাই, সাপোজ ভরবেগের পরিবর্তন লাগবে, তো ভরবেগের পরিবর্তনটাকে আমরা কি বলবো বলতো? ভরবেগের পরিবর্তনটাকে আমরা লিখবো হচ্ছে ডেল পি, বুঝতে পারছি? ভরবেগের পরিবর্তনটাকে আমরা লিখবো হচ্ছে কি? ডেল পি। তো ডেল পি ইজ আমরা কি লিখবো? শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাই না? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তো শেষ ভরবেগটা কি ছিল? দেখো, শেষ ভরবেগটা ছিল হচ্ছে আমাদের পিএফ, আর আদিটা ছিল পিআই। তো পিএফ মাইনাস পিআই, তাই না? পিএফ মাইনাস পিআই। পিএফটা কি ছিল? এম ভি। পিএফটা ছিল আমাদের এম ভি, আর পিআই কি ছিল? পিআই ছিল আমাদের এম ইউ, এম ইউ ছিল। আচ্ছা, আমরা এখানে মানটা কনসিডার না করি, আমরা জাস্ট সূত্রের মধ্যে রেখে দিই, ঠিক আছে? পিআই এর মান তো জিরো, আমরা জিরোটা এখানে বসাইলাম না, ঠিক আছে? থাক, না বসাই। তো আমরা যদি এম কমন নিই, তাহলে কি থাকে? এম ভি মাইনাস ইউ,
তো দেখো, ভরবেগের পরিবর্তনটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ভরবেগের পরিবর্তনটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ডেল পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। বুঝতে পারছো? দেখো তো, বুঝতে পারছো কিনা? ইজি না? খুবই ইজি আসলে এগুলো, বুঝছো? একটু পড়লেই, মন দিয়ে পড়লে কিন্তু পারা যাবে। তো ডেল পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কিন্তু ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখন বলের ঘাত বলছে, দেখো বলের ঘাত বা ঘাত বল সম্পর্কে আমাদের আইডিয়া আছে না? আমরা ফার্স্ট ক্লাস কিন্তু দেখছিলাম যে এই যে বলের ঘাত, এই যে বলের ঘাত, হ্যাঁ, এই যে বলের ঘাত টপিকটা, এই বলের ঘাত মানে কি, এই বলের ঘাত মানে কি? আমরা কিন্তু ঘাত বল পড়ছিলাম না? আমরা যদি ঘাত বল সম্পর্কে যদি একটু আইডিয়া দিই, ঘাত বল সম্পর্কে আমরা কি পড়ছিলাম? ঘাত বল যদি, খুবই অল্প সময়ের ব্যবধানে খুবই বড় মানের কোনো বল, কোনো বল, বা ফোর্স, ঠিক আছে, কোনো বস্তুর উপর অ্যাপ্লাই হয়, কোনো বস্তুর উপর অ্যাপ্লাই হয়, সরি, কোনো বস্তুর উপর যদি অ্যাপ্লাই হয়, তাহলে সেক্ষেত্রে কোনো বস্তুর উপর যদি অ্যাপ্লাই হয়, সাপোজ অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্লাই হয়, তাকেই কি বলে বলতো? তাকেই বলে হচ্ছে কি? ঘাত বল। ঠিক আছে, ঘাত বল বলে তাকে। আমরা দেখছিলাম যে ঘাত বলকে আমরা প্রকাশ করি হচ্ছে জে দ্বারা, তাই না? ঘাত বলকে আমরা প্রকাশ করি হচ্ছে জে দ্বারা। দেখো, ঘাত বলকে আমরা প্রকাশ করতাম কিভাবে? যে জে, জে ইজ ইকুয়াল টু এফ টি, তাই না? দেখো, আমাদের ঘাত বলে কিন্তু একটা ভেক্টর রাশি ছিল। কেন? কারণ আমাদের বল একটা ভেক্টর রাশি, এবং এই ভেক্টর রাশির সাথে যখন আমরা স্কেলার রাশি টি কে গুণ করে দিই, তখন আলটিমেটলি যেটা পাই বা রেজাল্ট হিসেবে আমরা বলের ঘাতকে পাচ্ছিলাম। হ্যাঁ, বলের ঘাতকে পাচ্ছিলাম। তো বলের ঘাত একটা কি হবে আমাদের? ভেক্টর রাশি হবে, তাই না? এখন দেখো, এই যে আম, বলের যে ঘাতটাকে পাইলাম আমরা, যে ইকুয়াল টু এফ, এটা কিন্তু তারা বলছে যে ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন তো ডেল পি, তাই না? কিভাবে ভরবেগের পরিবর্তন সমান হয়? দেখো, আমরা একটা জিনিস পড়ছি না যে এফ ইজ ইকুয়াল টু এম এ? আমরা কি এফ ইজ ইকুয়াল টু এম এটা পড়ছি? এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে আমরা কি পাই বলতো? এফ ইজ ইকুয়াল টু এম এ, মনে করো এফ ইজ ইকুয়াল টু এম, একটা সূত্র আছে দেখবে, এটা হচ্ছে নিউটনের গতির সূত্র, ঠিক আছে? এফ ইজ ইকুয়াল টু এম এ, এখান থেকে দেখো আমরা এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম গুণ ভি মাইনাস ইউ বাই টি। দেখো, ত্বরণের সূত্র থেকে তোমাদের এটা পড়ার কথা, গতি সূত্র থেকে, ঠিক আছে, গতি সূত্র থেকে তোমাদের এটা পড়ার কথা। ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। দেখো, এটা কি আমাদের জে না? এই দেখো এফ টি, এটা কিন্তু আমাদের জে না? এবং এই যে এম ভি মাইনাস এটা আমাদের ডেল পি না? দেখছো, প্রমাণ কিন্তু হয়ে গেছে যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে? বলের ঘাত, এই যে এটা কিন্তু আমাদের বলের ঘাত ছিল, এই যে ডেল পি, এটা কিন্তু ভরবেগের পরিবর্তন। আর যেটা কি, যেটা হচ্ছে আমাদের বলের ঘাত। তো বলের ঘাত ভরবেগের কিসের সমান? ভরবেগের পরিবর্তনের সমান। এখান থেকে কিন্তু আমরা প্রুফ করে ফেললাম যে কি, প্রুফ করে ফেলছি হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। দেখছো, ইজি না? সবকিছু কিন্তু খুব ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে আর পড়তে হবে। তো বলের ঘাত হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের সমান। দেখো, বুঝছো কিনা? ইজি একটা জিনিস। ওকে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট যে টপিকটা, সে টপিকটার মধ্যে যদি যাই, ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা বা ভরবেগের আহ শক্তি সংরক্ষণশীলতা নীতি। তো দেখো, আমরা যদি ভরবেগের শক্তি সংরক্ষণশীলতা নীতিটা একটু বুঝতে চাই, তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভরবেগটা সংরক্ষণশীল থাকে কখন। ঠিক আছে, ভরবেগটা কখন আমাদের সংরক্ষণশীল থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে। যখন, শোনো, যখন কোনো একটা সিস্টেম, যখন কোনো একটা সিস্টেম, একটা সিস্টেম সাপোজ, যখন কোনো একটা সিস্টেম সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা, সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে ওই বস্তুটা
সাম্যাবস্থা থাকা মানে হচ্ছে ওই বস্তুর উপর যত ধরনের বল অ্যাপ্লাই হয়েছে, এফ নেট এফ নেট বা এফ নেট বা সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার জিরো। এফ নেট বা নিট ফোর্স কিংবা সামেশন অফ অল দি ফোর্সেস আর ইকুয়াল টু জিরো যখন হয়, তখনই আমরা বলি যে কোনো একটা ব্যবস্থায় অ্যাকচুয়ালি আমাদের ভরবেগ সংরক্ষণশীল অবস্থায় থাকে। ঠিক আছে, যখন কোন একটা সিস্টেম সাম্যাবস্থায় থাকে, দ্যাট মিনস ইফ নিট ফোর্স কিংবা সামেশন অফ অল দি ফোর্সেস আর ইকুয়াল টু জিরো হয়, তখনই আমাদের ভরবেগ সংরক্ষণশীল থাকে। ভরবেগ সংরক্ষণশীল থাকা মানে হচ্ছে আমাদের আলটিমেটলি কোন একটা বা দুইটা বস্তু, মনে করো এই যে ছবিটার কথা আমরা দিয়ে রাখছি এখানে, এই যে ছবিটা, এই ছবিটার দিকে তাকাও। মনে করো এখানে একটা বাস্কেটবল আছে, আর এখানে একটা কি আছে, এখানে একটা ফুটবল আছে, তাই না? যে বাস্কেটবল আছে, ফুটবল আছে। এখন এই বাস্কেটবলটার ক্ষেত্রে চিন্তা করো, বাস্কেটবলটা তো একটা পরিমাণ, মানে ইউ1 পরিমাণ আদিবেগ নিয়ে এই ফুটবলের দিকে যাচ্ছে, তাই না? তো এট দ্য মোমেন্ট কি হবে, এই মোমেন্টে যখন সেই দিকে যাচ্ছে, যেতে যেতে এদের মধ্যে একটা কলিশন হবে না, একটা একটা ক্ল্যাশ হবে না? মানে এক কথা এখানে একটা সংঘর্ষ ক্রিয়েট হবে না, বলো? সংঘর্ষ ক্রিয়েট হওয়ারই কথা। কেন? কারণ এই যে বাস্কেটবলটা, সে একটা ভরবেগ নিয়ে, M1 U1 এই পরিমাণ ভরবেগ নিয়ে সে কিন্তু আমাদের ফুটবলের দিকে যাচ্ছিল। যেখানে whereas তোমার এই ফুটবলের ক্ষেত্রে একটা ভরবেগ ছিল M2, কি, M2 U2। এটার একটা আদি ভরবেগ আছে, এইটারও একটা আদি ভরবেগ আছে। এবং যখন এই বাস্কেটবলটা এই ফুটবলটাকে কি করে, ফুটবলটাকে ধাক্কা দেয়, তখন এদের মানে এদের টোটালি, এদের সামগ্রিক যে বল ব্যবস্থা, বা মনে করো যে এদের যে দুজনের বেগ চেঞ্জ হয়ে যাবে না? এই ইউ1টা কি আর থাকবে, বা এই ইউ2 কি আর থাকবে? তখন ইউ1টা কিছু একটাতে চেঞ্জ হয়ে যাবে, ইউ2 সেম ভাবে কোনো একটা কিছু একটা বেগে চেঞ্জ হয়ে যাবে। তো তখন দেখা গেছে যে আমাদের ভরবেগটা চেঞ্জ হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে, যদি যদি সংঘর্ষের পূর্বে, মনে করো, যদি বাস্কেটবল বাস্কেটবল এন্ড ফুটবল এর সংঘর্ষের পর ভরবেগ সংঘর্ষের পূর্বের ভরবেগের সমান হয়। কি লিখছি? যদি বাস্কেটবল এবং ফুটবলের সংঘর্ষের পর যে ভরবেগটা হবে, অ্যাকচুয়ালি যে ভরবেগটা হবে, এই ভরবেগটা যদি সংঘর্ষের পূর্বের ভরবেগের সমান হয়, তবেই ভরবেগের সংরক্ষণ ঘটবে। দেখো, সংরক্ষণ জিনিসটা কি, যে সংরক্ষণ যে বলতেছি বারবার, সংরক্ষণ, এই সংরক্ষণ জিনিসটাকে তোমরা মনে রাখবা হচ্ছে সেভ দিয়ে, ঠিক আছে? এই যে সেভ দ্বারা, মনে করো মনে করো তুমি অনেক টাকা পয়সা কামাও, ঠিক আছে? কোনোভাবে চাকরি বাকরি করে বা কোনোভাবে অনেক টাকা পয়সা তোমরা কামাও, ঠিক আছে? এখন এই টাকাগুলো যদি খরচ না করে তুমি কোনোভাবে এফডিআর করে ব্যাংকে রেখে দাও, সাপোজ ব্যাংকে সেভ করো, এক কথায় জমাও, তাহলে কি টাকাটা সেফ থাকবে না? টাকাটা সেফ থাকা মানে তোমার বাংলা ভাষায় হচ্ছে টাকাটা সংরক্ষণ থাকা। মানে টাকা তুমি যেটা পাইছো সেটা তোমার নষ্ট হচ্ছে না, অপচয় হচ্ছে না, খরচ হচ্ছে না, বিনষ্ট হচ্ছে না, ঠিক আছে? মানে যেটা ছিল সেটাই আছে। এরকম অবস্থায় কোন একটা মোমেন্টকে আমরা যদি বলি যে আমার কাছে যা ছিল তাই আছে, ওই ব্যাপারটাকে আসলে সেভ করা বলে। এবং ওই জিনিসটা বাংলায় হচ্ছে মূলত সংরক্ষণ করা আর কি, ঠিক আছে? এখন তো ভরবেগের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম। মনে করো কোন একটা সিস্টেমে পূর্বে যে ঘন কি বলে, পূর্বে যে ভরবেগ অর্থাৎ পূর্বে যে ভরবেগ ছিল এবং পরে যে ভরবেগ আছে, এই দুইটা ভরবেগ যদি ইকুয়াল ইকুয়াল হয়, কোনো ধরনের কোনো চেঞ্জ না আসে, তাহলেই আমরা বলবো যে তাদের মধ্যে ভরবেগের কি হবে,
ভরবেগের সংরক্ষণ ঘটবে। দ্যাট মিনস আমরা যদি জিনিসটাকে এইভাবে লিখি যে অর্থাৎ ভরবেগের সংরক্ষণ হতে গেলে কি করতে হবে বলতো? পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল হয় বা হতে হবে, ঠিক আছে? ইজ পি আই ইজ ইকুয়াল টু পি এফ, এটা কি হবে? হতে হবে। বুঝতে পারছি না? ইজি কিন্তু, যে আগে যে ভরবেগ ছিল এবং পরে যে ভরবেগ, এই দুই ভরবেগটা কি হতে হবে? সেম হইতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, যে এই যে ফুটবলটা ছিল আর হচ্ছে কি একটা বাস্কেটবল ছিল, কি বলে, হ্যাঁ বাস্কেটবল ছিল। তা দেখো, বাস্কেটবলের ক্ষেত্রে যদি আমরা একটু কাজ করি, মনে করো বাস্কেটবল, বাস্কেটবল বাস্কেটবলটা M1 ভরের ছিল, তাই না? এটা ভর কত ছিল? ভর ছিল হচ্ছে M1, এবং এটা U1 পরিমাণ আদিবেগ নিয়ে যাচ্ছে। তো আমরা যদি বলি যে এর আদি ভরবেগ, আদি ভরবেগ আদি ভরবেগটা কত হবে? আদি ভরবেগ, আদি ভরবেগটা আমরা যদি বলি পি আই, পি আই ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? M1 U1, তাই না? M1 ইউ নিতে হবে। যদি আমরা ফুটবলের ক্ষেত্রে কথা বলতাম, ফুটবল, যদি এবার আমরা ফুটবলকে নিয়ে একটু কথা বলি, ফুটবলের ক্ষেত্রে কি হবে দেখো, ফুটবলের ক্ষেত্রে আমাদের ভর ছিল M2 এবং আদিবেগ কত ছিল? U2, তাই না? তো আমরা যদি বলি যে ফুটবলের ক্ষেত্রে আদি ভরবেগ কত, আদি ভরবেগ, ফুটবলের ক্ষেত্রে আদি ভরবেগ তাহলে কত হবে? পি এফ। আচ্ছা, এটাকে যদি আমি পি আই, সাপোজ বাস্কেটবল তো পি আই বি যদি বলি, সাপোজ পি আই বি, বি ফর বাস্কেটবল, এটাকে যদি বলি যে পি এফ, কেন লিখছি? পি আই হবে পি আই এফ, ঠিক আছে? এরকম যদি লিখি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি কি M2 × U2, তাই না? এভাবে লেখা যায় তো। সো সংঘর্ষের আগে বা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত তাহলে বলো তো ভাইয়া? মোট ভরবেগ, মোট ভরবেগ কি? পি ইনিশিয়াল কত? পি আই বি প্লাস পি আই এফ, দ্যাট মিনস M1 U1 প্লাস M2 U2। এটাই তো আমাদের সংঘর্ষের পূর্বে টোটাল ভরবেগ বা টোটাল মোমেন্টাম, তাই না? এখন আমরা যদি বলি যে তাহলে সংঘর্ষের পর কি কি হবে না হবে, যদি সংঘর্ষের পর কাহিনী নিয়ে বলি, সংঘর্ষের পরের কাহিনী নিয়ে যদিও আমাদেরকে এখানে তেমন কিছু বলা হয় নাই, তারপর আমরা কিছু ধরে নিতে পারি। আমরা ধরে নিতে পারি যে ফুটবল মানে বাস্কেটবলের ক্ষেত্রে সংঘর্ষের পর, মনে করেন যদি সংঘর্ষের পর নিয়ে কথা বলি, সংঘর্ষের পর, সংঘর্ষের পর সংঘর্ষের পর বাস্কেটবলের ক্ষেত্রে তো আর ভর পরিবর্তন হয় না, তাই না? তো ভরটা কি আনচেঞ্জড থাকে, ভরটা হচ্ছে আমাদের আনচেঞ্জড আছে, ঠিক আছে? কিন্তু মনে করো সংঘর্ষের পর বেগটা চেঞ্জ হয়ে গেছে। সাপোজ আমাদের সংঘর্ষের পর বেগটা তো আগে U1 ছিল, তাই না? আদি বেগ, এখন মনে করো বেগ চেঞ্জ হয়ে গিয়ে V1 হয়েছে, সাপোজ V1 হয়েছে, ঠিক আছে? বাস্কেটবলের ক্ষেত্রে আমরা কথা বলতেছি, ঠিক আছে? এই যে বাস্কেটবলটা লিখে দিই, বাস্কেটবল, বাস্কেট বল, ঠিক আছে? এই যে M1 V1, ঠিক আছে? তো শেষ ভরবেগ বা লাস্ট ভরবেগটা তাহলে আমাদের কত হবে একটু হিসাব করি চলো। শেষ ভরবেগ, শেষ ভরবেগ শেষ ভরবেগটাকে তাহলে কি হবে বলতো? পি ফাইনাল কার জন্য? বাস্কেটবলের জন্য, পিএফবি যদি বলি, তাহলে কি M1V1, ঠিক আছে? তাহলে সংঘর্ষের ক্ষেত্রে আমি যদি ফুটবলকে নিয়ে আলোচনা করি, ফুটবলেরও কিন্তু কি থাকবে? ফুটবলের ক্ষেত্রে আমাদের ভরটা কিন্তু সেম, ভর কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না আনটিল ওই বস্তুটা এমন গতিতে গতিশীল হচ্ছে যেটা একদম আলোর বেগের কাছাকাছি, তখন ভরবেগ একটু উল্টাপাল্টা হয়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কখনো কোনো বস্তুর ক্ষেত্রে ভরটা চেঞ্জ হয় না। তো ভরটা যা ছিল তাই থাকবে। মনে করলাম সংঘর্ষের পর ইউ আদিবেগে ছিল, সে তার ভরটা চেঞ্জ হয়ে এবার ভিটো হয়ে গেছে, হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফুটবলের ক্ষেত্রে শেষ ভরবেগ কি হবে?
শেষ ভরবেগ, তাই না? ফুটবলের ক্ষেত্রে যদি আমি শেষ ভরবেগ বের করতে চাই, শেষ ভরবেগ কি হবে? পি ফাইনাল অফ এফ এফ সাপোজ, ঠিক আছে? M2 V2, তাই না? তো টোটাল সংরক্ষণ লিখছি কেন এখানে? সংঘর্ষ হবে, কি যে ভুল ভুল লিখি। এটা হবে সংঘর্ষ সংরক্ষণ লিখতে লিখতে মানে একটা একটা সাথে মিলে যাচ্ছে। সংঘর্ষের পর মোট ভরবেগ কত হবে? যদি বলি সামেশন অফ পি এফ, কত হবে? পি এফ বি প্লাস পি এফ এফ সাপোজ, এটা কত? M1 V1 প্লাস M2 V2, তাই না? এটাই তো, এই দুইটাই তো। প্রথমটা কি ছিল? M1 U1 প্লাস M2 U2, আর শেষেরটা কি হয়েছে? শেষেরটা হয়ে গেছে হচ্ছে শেষেরটা হয়ে গেছে হচ্ছে M1 V1 প্লাস M2 V2। এখন দেখো, যদি এরকম হয় যে এই ফুটবল এবং বাস্কেটবলের ক্ষেত্রে আদি যে ভরবেগটা আমরা টোটাল পাইছি, মানে সংঘর্ষের পূর্বে যে টোটাল ভরবেগটা পাইছি এবং সংঘর্ষের পূর্বে আমরা পরে যে টোটাল ভরবেগটা পাইলাম, মানে এইটা এইটা আর হচ্ছে গিয়ে এইটা, এই দুইটা জিনিস যদি হিসাব করার পর, মনে করো তোমাকে পরীক্ষার এক্সাম মানে পরীক্ষার ক্ষেত্রে মান দিয়ে দিবে, ভ্যালু দিয়ে দিবে, মনের মান এত, M2 এর মান সাপোজ যে কোনো একটা দিয়ে দিল, হ্যাঁ, আদি বেগ শেষ বেগ কিছু একটা দিয়ে দিবে। তো তখন তোমাকে যেটা করতে হবে, তুমি হিসাব করবা, হিসাব করার পর যদি দেখো যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পর মোট ভরবেগ ইকুয়াল ইকুয়াল আছে, সমান সমান আছে, কিংবা আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো তুমি একটা থেকে আরেকটা বিয়োগ করবা। ঠিক আছে, একটা থেকে আরেকটা বিয়োগ করবা মানে তোমরা যদি এরকম ভাবে করতে পারো, দেখাতে পারো, একই জিনিস যদিও মান তোমাকে বের করতেই হবে, যে সামেশন অফ পি আই ইজ ওয়েট সামেশন অফ পি আই মাইনাস সামেশন অফ পি এফ ইজ ইকুয়াল টু 0, এরকমও যদি দেখাইতে পারো সামহাও, যে সংঘর্ষের পর যে টোটাল ভরবেগ এবং সংঘর্ষের পরে যে তুমি ভরবেগটা পাইছো, এদেরকে যদি বিয়োগ করার পর টোটালি 0 দেখো, 0 আসছে মান, তাহলে সেক্ষেত্রে বলতে পারবা যে ভরবেগ কি আছে? ভরবেগ হচ্ছে গিয়ে তোমার সংরক্ষিত, ভরবেগ সংরক্ষিত, ঠিক আছে? এবং এই নীতিটাকে, এই ভরবেগ সংরক্ষিত থাকার নীতিটাকেই মূলত বলা হয় হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ঠিক আছে, এই যে একদম ফার্স্টে যে লেখা ছিল ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা, ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে, এভাবে কিন্তু আসলে চলে আসতেছে। এরপর দেখো, আচ্ছা, শক্তি সংরক্ষণশীলতা আমরা এখনো পাই নাই, আমরা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রটা পেয়েছি। শক্তি সংরক্ষণশীলতা বের করতে বলছে, আচ্ছা আচ্ছা, তাহলে শক্তিটা বের করতে হবে। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা পড়ছি আসলে মুছে দিই, তাহলে এখানে তো ভুল লেখা। ভরবেগের শক্তি কেন লেখা এখানে? এখানে তো শক্তি লেখার কথা না, এখানে তো শক্তি লেখার কথা, এখানে তো শুধু সংরক্ষণ হবে, শক্তিটা কেটে দিতে হবে, শক্তিটা এখানে না, এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। স্লাইডটা বানানোতে ভুল হয়েছে মনে হয়, যাক, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে, এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, তোমাদের অন্যান্য ক্লাসে এটা হয় না, না? আচ্ছা, ঠিক আছে। হুম, তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা গেল। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে, দেখো আমরা যদি এবার করি যে ভরবেগের শক্তি সংরক্ষণশীলতা নীতি, এটা তো গেল ভরবেগের সংরক্ষণশীলতা। আমরা যদি ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা নিয়ে এখন করি, ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা, এটা নিয়ে যদি আমরা এখন আলোচনা শুরু করি,
ওকে, তো এখানেও হচ্ছে কি আমরা দুইটা এরকম বস্তু নিয়ে আসবো। মনে করো আমরা এখানে দুইটা বস্তু নিয়ে আসবো, ওই যে আমি বাস্কেটবল আর ফুটবল নিয়ে আলোচনা যে করতেছিলাম ওইটার মতোই, ঠিক আছে। আমরা এখানে দুইটা বস্তু নিয়ে আসবো, একটা যদি এরকম বাস্কেটবল হয় এবং একটা যদি ফুটবল হয়, তাহলে ওই দুইটা বস্তু নিয়ে আমরা টোটালি আমাদের আলোচনাটা করব, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে আমাদের একটা ফুটবল সাপোজ, ঠিক আছে, এটা আমাদের ফুটবল, এবং সাথে এখানে আমাদের একটা, এটা সাপোজ একটা ফুটবল এবং এটা বাস্কেটবল। আচ্ছা, ফুটবলকে তাই যেমন কালার করে দেই, ফুটবলটা যাতে কালার করি, এই মনে করো আমাদের একটা ফুটবল, যদিও দেখতে ফুটবলের মতো হয় নাই। আর এখানে মনে করো একটা বাস্কেটবল আছে আমাদের কাছে, বাস্কেটবল দেখতে এরকম না, সাপোজ মনে করো বাস্কেটবল দেখতে এরকম, এটা হচ্ছে কি আমার একটা বাস্কেটবল, ঠিক আছে, হতে পারে। এটা হচ্ছে আমাদের ফুটবল। ফুটবলের ক্ষেত্রে মনে করি আমাদের ফুটবলের ভরটা হচ্ছে এম এফ, ঠিক আছে। আর বাস্কেটবলের ভরটা আমরা যদি মনে করি এম বি, ঠিক আছে। ফুটবলের ক্ষেত্রে আমরা বললাম যে এম এফ এবং এম বি। মনে করো ফুটবলটা এখানে কোন একটা আদিবেগ নিয়েছিল, মনে করো ইউ1, আর আদিবেগ নিয়ে মনে করো সে এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে যাচ্ছে। তারপরে আমাদের যে বাস্কেটবলটা আছে, বাস্কেটবলটাও মনে করো একটা ইউ2 পরিমাণ আদিবেগ নিয়ে গতিশীল, সাপোজ গতিশীল আছে, গতিশীল আছে, ঠিক আছে। এবং একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে এই ফুটবলটা গিয়ে মনে করো যে এই ফুটবলটা গিয়ে এই বাস্কেটবলটাকে অ্যাটাক করে, বা এখানে একটা কি বলে একটা কলেজ, কি বলে কলেশন ক্রিয়েট করে বা সংঘর্ষ ক্রিয়েট করে এই জায়গাটার মধ্যে। তো আমরা জানি যে সংঘর্ষের পর কি হয়, সংঘর্ষের পর এই যে ইউ গুলো ছিল, এই যে ইউ গুলো ছিল এরা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়ে ইউ1টা কোন একটা সার্টেন ভি1 এ পরিণত হয়, এবং ইউ2টা চেঞ্জ হয়ে কোন একটা ভি2 তে পরিণত হয়ে যাচ্ছে। এবং তখন আমরা বলতাম যে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে আমাদের, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পর, তাই না, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পর তখন আমাদের দেখতাম আমরা যে আমাদের ভরবেগটা সেটা সংরক্ষণ থাকে কি না, এরকম কিছু আমরা মাত্র দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন সংঘর্ষের পূর্বে আমাদের যে আদিবেগটা থাকে, সংঘর্ষের পূর্বে আমাদের যে ভরবেগটা থাকে, আমরা যদি লিখি সংঘর্ষের পূর্বে কি ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ সাপোজ আমাদের কত, পি আই আমরা যদি বলি, পি আইটা কি হবে বলতো, এটা হবে আমাদের এম এফ ইউ1 প্লাস এম বি ইউ2, তাই না। এটা তো সংঘর্ষের পূর্বের কাহিনী, সংঘর্ষের পূর্বে এইভাবে যাচ্ছিল। সাপোজ সংঘর্ষের পর, সংঘর্ষের পরের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ যদি এফ বলি আমরা, এম এফ, এম তো চেঞ্জ হয়, এম এফ মনে করো ভি1 এবং এম বি ভি2, ঠিক আছে। মনে করো সংঘর্ষের পর তাদের অবস্থাটা এরকম ভাবে গিয়ে দাঁড়াইছে। সাপোজ সংঘর্ষের পরে হচ্ছে গিয়ে তাদের, দাঁড়াও দেখাচ্ছি আমি, এই মনে করো সংঘর্ষের আগে ছিল এমন, সংঘর্ষের পরে মনে করো হয়ে গেছে এমন, ঠিক আছে, সংঘর্ষের পরে মনে করো হয়ে গেছে হচ্ছে এমন, ঠিক আছে। আচ্ছা আমরা যদি একটু এডিট করে মুছে দিই, মনে করো এটা হয়ে গেছে আমাদের ইউ1, এখানে তো কলাপস হলো, কলাপস হয়ে এটা আমাদের মুছে যাবে, সংঘর্ষের পরের কাহিনী এখানে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখছো খুবই ইজি আসলে, এই মাল্টিমিডিয়া বোর্ড গুলো চালানোটা খুবই ইজি। তো তখন আমাদের দুইটা বস্তুই মনে করো গতিশীল আছে, এবং এটা ভি1 বেগে গতিশীল থাকবে এদিকে, আর এই বস্তুটা ভি2 বেগে মনে করো গতিশীল থাকবে এদিকে। এটা হচ্ছে সংঘর্ষের পরে এবং এটা ছিল সংঘর্ষের পূর্বে। তো সেক্ষেত্রে সংঘর্ষের পূর্বের একটা ভরবেগ পাইছি, সংঘর্ষের পরে একটা ভরবেগ পাইছি, তাই না। এই দুইটা ভরবেগের ক্ষেত্রে এখন আমাদের শক্তি সংরক্ষণ, কি বলে ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি, সেটা সংরক্ষণ হবে কি হবে না সেটা আমাদের এখন দেখার বিষয় না, আমাদের এখন দেখার বিষয় হচ্ছে
শক্তি সংরক্ষণ থাকবে কিনা, শক্তি সংরক্ষণ থাকবে কিনা। এখন দেখো, আমরা শক্তির সূত্র জানি না। গতিশক্তির ক্ষেত্রে আমাদের সূত্র কি ছিল বলতো? গতিশক্তির ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে, গতি শক্তির সূত্রটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা তোমরা হচ্ছে যখন কাজ ক্ষমতা শক্তি পড়বা, অর্থাৎ চ্যাপ্টার 4 এর পরের চ্যাপ্টারে এই গতি শক্তি, বিভব শক্তি, বিভিন্ন শক্তি নিয়ে ওই চ্যাপ্টারে অনেক বড় আলোচনা আছে আর কি। জাস্ট এখন পর্যন্ত এটা মাথায় রাখো যে গতিশক্তি ইজ ইকুয়াল টু ইকে, এন্ড ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। তো ভরবেগের শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে হচ্ছে এই গতিশক্তির সূত্র থেকে। ঠিক আছে, এখন দেখো, সংঘর্ষের পূর্বে আমরা যে ভরবেগটা পাইছি এবং সংঘর্ষের পরে যে ভরবেগটা পাইছি, এখানে আমরা শক্তি যদি অ্যাপ্লাই করি, মনে করো সংঘর্ষের সংঘর্ষের পূর্বে মনে করো যে সংঘর্ষের পূর্বে শক্তি যদি আমরা দেখি, এবং এই শক্তিটাকে আমরা যদি বলি যে ই কে আই, কে আই বলি, আই ফর ইনিশিয়াল। ঠিক আছে, তো দেখো, প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের প্রথম বস্তু এটা, তাই না? প্রথম বস্তুর ক্ষেত্রে কি পরিমাণ আমরা শক্তি পাবো? মনে করো যে হাফ এম এফ ইউ ওয়ান হোল স্কোয়ার, তাই না? এবং যে সেকেন্ড বস্তুটা আছে, সেকেন্ড বস্তুটার ক্ষেত্রে কি পাবো? হাফ এম পি ইউ টু স্কোয়ার। দেখো, আমরা যদি এই সূত্রের মধ্যে বসাতে থাকি প্রত্যেকটা মান, তো এম এর জায়গায় যে বস্তু তার ভর এম এফ কিংবা এম বি, আর ভি এর ক্ষেত্রে আমরা হচ্ছে যেহেতু আদি বেগের কথা ইউজ করবো, আমরা যেহেতু সংঘর্ষের পূর্বের কথা বলতেছি, তো ইউ ওয়ান ইউ টু গুলো ইউজ হবে। ঠিক আছে, এবং দেখো, সংঘর্ষের পূর্বের কাহিনী বলছি, এখন যাব হচ্ছে সংঘর্ষের পরে কি হয়। সংঘর্ষের পরে সংঘর্ষের পরে মনে করো যে ই কে এফ, কে ফাইনাল। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে? মনে করো এখন আমরা এই জায়গার মধ্যে থাকবো যে হাফ এম এফ ভি ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ এম, তোমার মনে করো যে এম বি, তাই না? এম বি ভি টু হোল স্কোয়ার। বুঝতে পারছি? তো আমাদের আলটিমেটলি, যদি আমি এখান থেকে একটা হাফ কমন নেই, তাহলে কি থাকে? আমি একটু অন্য কালি নিয়ে লিখি, মনে করো আমরা যদি একটা হাফ কমন নেই, এখান থেকে যদি একটা হাফ কমন নেই, তাহলে কি থাকবে? থাকে হচ্ছে এম এফ ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম বি ইউ টু হোল স্কোয়ার, তাই না? এখানে একটা জুল চলে আসবে। কেন? কারণ আমাদের শক্তির একক হচ্ছে জুল। এটা তোমরা পরের যে চ্যাপ্টারটা পড়বা আমার সাথে ভাইয়া, সেখানে তোমরা আরো ভালো মতো জানতে পারবা। ঠিক আছে, এম এস ভি ওয়ান হোল স্কোয়ার, এখানে কি লিখবো? এম বি ভি টু হোল স্কোয়ার জুল পরিমাণ। ঠিক আছে, এখন দেখো, আমাদেরকে তো কোশ্চেনে আগের মতোই বিভিন্ন মান টান দিয়ে দিবে, তাই না? এমএফ এর মান কত, বাস্কেটবলের ভর কত, ফুটবলের ভর কত, কিংবা তাদের বেগ কত ছিল, এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিবে, তাই না? তো এখান থেকে আমরা যখন হিসাব টিসাব করব, ক্যালকুলেশন করব, তারপর যদি তোমরা এমনটা দেখো যে যদি যদি ই কে আই ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে ই কে এফ, মানে শক্তির কোনো ধরনের কোনো অপচয় ঘটে নাই, এটা যদি দেখো, কিংবা এমনটা যদি দেখো যে ই কে আই মাইনাস ই কে এফ ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা সরাসরি যে কথাটা বলে দিবা যে ভাইয়া, এখানে ভরবেগের শক্তি সংরক্ষণশীলতার যে নীতিটা, সেটা প্রমাণিত হয়েছে, অর্থাৎ এখানে শক্তি সংরক্ষিত হয়েছে। এখানে তোমরা লিখবে যে ভরবেগের ভরবেগের শক্তির ভরবেগের শক্তির সংরক্ষণ কি হয়েছে বলতো? সংরক্ষণ ঘটেছে। বুঝতে পারছি? যদি আমরা দেখি যে দুইটা শক্তি সমান, তাহলে আমরা বলবো যে শক্তি সংরক্ষণশীল হয়েছে বা শক্তি সংরক্ষণ ঘটেছে। এবং যদি ওই দুইটা শক্তি মাইনাস করে আমরা জিরো পাই, মানে কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, বা ডেল ই ইজ ইকুয়াল টু জিরো বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে, সেক্ষেত্রে আমরা সেম কথাই বলবো, তাই না? যে ভরবেগের শক্তির সংরক্ষণ ঘটেছে। এবং শক্তির সংরক্ষণ যে নীতিটা আছে,
সেটা যখন তোমরা পড়বা চ্যাপ্টার 4-এ, তখনও তোমরা দেখবা যে এই পৃথিবীতে শক্তি নষ্ট হয় না কখনো, শক্তির কোনো ধ্বংস নেই। আমি যদি আগে আগেই বলে দিই, মনে করো যে শক্তির কোনো ধ্বংস নেই, কিংবা নষ্ট হয় না, কিংবা সৃষ্টিও করা যায় না। ঠিক আছে, সৃষ্টি করা যায় না। তাহলে কি হয় বলতো? শক্তি শুধুমাত্র, শক্তি অলওয়েজ এক অবস্থা থেকে থেকে অন্য অবস্থায় কি হয় বলতো? কনভার্ট হয়। মানে শক্তি কখনো ক্রিয়েট করা যায় না, নষ্ট হয় না, কিংবা ধ্বংস হয় না, এবং শক্তি সবসময় এক অবস্থা থেকে অন্য অবস্থায় কনভার্ট হয়। যেমন মনে করো তোমার ফ্যানটা, ঠিক আছে, এই ফ্যানটা তো এখন স্থির অবস্থায় আছে, তাই না? এই ফ্যানটাকে যখন আমরা সুইচ দিই, তখন সেই তড়িৎ শক্তিটা গিয়ে ফ্যানের মধ্যে যায়, ফ্যানটা তখন যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে যায়। তো তড়িৎ শক্তি দিয়ে আমরা মূলত যান্ত্রিক শক্তি পাচ্ছি, এভাবেই এক শক্তি থেকে অন্য শক্তিতে কনভার্ট হয়ে যায় আমাদের, ঠিক আছে। বা যখন আমাদের ফ্যানটা ঘুরে, ফ্যানটা যখন যান্ত্রিক শক্তির মাধ্যমে ঘুরতেছে, শেষ পর্যন্ত কি ঘূর্ণন শক্তি প্রাপ্ত হয় না? তো এখানে যান্ত্রিক শক্তিটা ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো শক্তিটা আসলে আমরা কোনোভাবে ক্রিয়েট করতেছি না, জাস্ট শক্তিটা এক অবস্থা থেকে অন্য অবস্থায় গিয়ে অন্য ধরনের পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে হেল্প করে, কিংবা আমাদেরকে কি করে, আমাদেরকে কি বলে, মানে সহায়তা করে, কিংবা আমাদেরকে বিপদে ফেলায়, কিছু একটা করে, ঠিক আছে। তো জাস্ট শক্তি কখনো ক্রিয়েট করা যায় না, শক্তির কোনো ধ্বংস নেই, জাস্ট শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, এবং এটাকে শক্তি সংরক্ষণশীল নীতি বলে। এটাই হচ্ছে আমাদের শক্তির বা এনার্জি কনজারভেশন ল। ঠিক আছে, এনার্জি কনজারভেশন ল, এনার্জি কনজারভেশন, তাই না? এনার্জি কনজারভেশন ল। তো এই সেম জিনিসটা যখন ভরবেগের ক্ষেত্রে ঘটাচ্ছি আমরা, তখন আমরা জাস্ট ওকে বলবো যে ভরবেগের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, তো খুবই ইজি জিনিস, আমরা জাস্ট থিওরি পড়তেছি, আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবো তখন দেখবো যে ব্যাপারগুলো আরো খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তো আমাদের নেক্সট স্লাইডটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রকে প্রমাণ করা নিয়ে। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় সূত্রকে প্রমাণ করা নিয়ে। ওকে, তো এতক্ষণে কিন্তু আমরা অনেক কিছু জেনে আসছি, যে ভরবেগের ভরবেগ কি, ভরবেগের পরিবর্তন মানে কি। ঠিক আছে, আমরা কিন্তু অনেক কিছু জেনে আসছি, এবং আমরা কিন্তু যেহেতু সবকিছু জানি, এখন কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করা খুব ইজি হবে। এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে জিনিসটা মূলত দেখবো সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ কিভাবে প্রতিপাদন করা যায়, সেই জিনিসটাই মূলত আমাদের নিউটন বলছে। ঠিক আছে, এবং নিউটনের দ্বিতীয় সূত্রতে নিউটন যেটা বলছে, যেটা যদি আমরা একটু লিখি যে নিউটন আসলে কি বলছিল। নিউটন বলছিল যে ভরবেগের পরিবর্তনের ভরবেগের পরিবর্তনের হার, আচ্ছা কোনো বস্তুর লিখতে হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং আহ, বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। বুঝতে পারছি, খুবই ইজি একটা বাংলা কথা বলছে। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আমরা এখন একটা একটা করে লিখবো।
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বলো তো ভরবেগ কি? ভরবেগ হচ্ছে আমাদের পি। পি ইজ ইকুয়াল টু এম ভি, এক কথায়, ঠিক আছে? যদি আমরা ভরবেগের পরিবর্তন বলতাম, তখন আমরা কি বলতাম, যে একটা বস্তু, আমরা এভাবে ধরে নিই একটা বস্তুর দুইটা অবস্থা, একটা হচ্ছে আদি অবস্থা, একটা হচ্ছে শেষ অবস্থা। আদি অবস্থার ক্ষেত্রে একটা ভরবেগ পাই, শেষ অবস্থার ক্ষেত্রে আমরা আরেকটা ভরবেগ পাই, এতক্ষণ আমরা যা দেখে আসছি আর কি। তো শেষ অবস্থা মাইনাস যদি আদি অবস্থা আমরা লিখি, তখনই আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের ভরবেগের কি পরিবর্তন। এখন এটা তো আমাদের ভরবেগের পরিবর্তন, তাই না? এটা তো আমাদের ভরবেগের নর্মালি পরিবর্তন। আমাদেরকে বলছে যে নিউটন ভরবেগের পরিবর্তনের হার। তো যখন আমরা কোনো একটা কিছুর হার বের করতে চাই না, যখন আমরা কোনো একটা কিছুর হার বের করি, তখন আমরা জাস্ট তাকে টি দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? টি দিয়ে ভাগ করে দিই। সো ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার, হারটা হবে হচ্ছে আমাদের ডেল পি ডিভাইডেড বাই টি, ঠিক আছে? ডেল পি ডিভাইডেড বাই টি মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি। বা দেখো, আমরা যাতে এম কমন নেই, আমরা কি পাই? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? এখন দেখো, এই যে এম কে যদি আমরা আলাদা রাখি আর ভি মাইনাস ইউ, এই যে মনে করো ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা ত্বরণ বলতাম না? এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা ত্বরণ বলতাম, এই যে ত্বরণ বলতাম। তো আলটিমেটলি ভরবেগের পরিবর্তনের হার শেষ পর্যন্ত আমরা কি পাচ্ছি? এম ইন্টু এ, এবং এই এম ইন্টু এ কে আমরা কি বলতে পারি? এফ বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ চাপ প্রয়োগ করার মাধ্যমে, একদম ফার্স্ট ক্লাসে আমরা মনে হয় পড়ছিলাম যে বল কি। বল কি, আচ্ছা, আমরা কোন ক্লাসে যেন বল নিয়ে পড়ছিলাম, হ্যাঁ থার্ড টাইম মনে হয় বল নিয়ে পড়ছিলাম। এই যে বল কি মনে আছে, আমরা যেখানে পড়ছিলাম যে বল কি জিনিস অ্যাকচুয়ালি, এই যে এফ ইজিক্যাল টু এম এ যে আমরা পড়ছিলাম, মনে আছে? তো যা প্রয়োগে, দেখো একটা বস্তু আমাদের এখানে এ অবস্থানে ছিল, একটা বস্তু বি অবস্থানে নিয়ে গেছি আমরা বল প্রয়োগ করার মাধ্যমে। তো যাকে প্রয়োগ করার মাধ্যমে বা যা প্রয়োগে কোন একটা বস্তু কোন একটা স্থান চেঞ্জ করতে পারে বা স্থান পরিবর্তনে সক্ষম হয়, যা প্রয়োগ করার মাধ্যমে, তাকেই মূলত আমরা কিন্তু কি বলি? তাকেই আমরা বলবেগই। তো বস্তুর পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? তো দেখো আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত কি কি পাইছি? আহ আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত পাইছি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে ডেল পি বাই টি, এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক তারা বলছে। প্রযুক্ত বলের সমানুপাতিক তারা বলে দিছে। এবং দেখো কেন বলছে সমানুপাতিক, কারণ আমরা যদি সমান সমান বলতাম, আমরা যদি সমান সমান এখানে বলি, সাপোজ আমরা এখানে যদি সমান সমান বলতাম, তাহলে এফ ইজিক্যালটা আমরা কি লিখতে পারতাম বলতো? এফ ইজিক্যালটা আমরা এম এ লিখতে পারতাম না? এফ ইজিক্যালটা আমরা এরকম এম এ লিখতে পারতাম। যদি আমরা এরকম ভাবে লিখতাম যে ডেল পি বাই টি, এখানে তো এমটা কনস্ট্যান্ট, তাই না? আমাদের যে কোন একটা বস্তু আমরা নিব, এই বস্তুর যে ভর, এম সবসময় কি হয়? এম সবসময় একটা ধ্রুবক হয়। তো আমরা যদি এম কে উঠাই দিই, এম কে উঠাই দিলে আমার এখানে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসে না? সমানুপাতিক চিহ্ন দিলে আমরা যদি এ লিখি, এবং এই ত্বরণের জন্য, ত্বরণটা আমাদের কিভাবে ক্রিয়েট হইতো কোন একটা বস্তুতে? ত্বরণ কিভাবে ক্রিয়েট হয়? যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি। তো যত বেশি ফোর্স অ্যাপ্লাই করি, আলটিমেটলি আমাদের তত বেশি ত্বরণ ক্রিয়েট হয় কোন একটা বস্তুর মাধ্যমে, মানে তত বেশি বেগের পরিবর্তন হয়, স্পিড তত বেশি চেঞ্জ হয়, ঠিক আছে? তো আলটিমেটলি যে ডেল পি বাই টি বা ভরবেগের পরিবর্তনের হার, এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে, এই লাইনটা যদি একটু বোঝাতে চাই যে বল যেদিকে ক্রিয়া করে সেটা মানে কি। সাপোজ আমাদের কোন একটা লাইন বা কোন একটা তল ছিল, সাপোজ এরকম, ঠিক আছে? এখানে মনে করো আমাদের একটা তল ছিল, এবং এখানে আমাদের কোন একটা বস্তু ছিল সাপোজ, আমাদের এখানে কোন একটা বস্তু ছিল সাপোজ, যেমন ধরো এই হচ্ছে গিয়ে একটা বস্তু। এবং এই বস্তুটা, এই বস্তুটা মনে করো, এই যে বস্তুটা, এই বস্তুটা মনে করো এখানে যে অবস্থায় থাকুক না কেন, আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এই বস্তুটার উপরে, হ্যাঁ, যে বাইরে থেকে একটা এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদেরকে নিউটন যেটা বলে যে আমরা যখন একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করি, তো বল যেই দিকে ক্রিয়া করে, দেখো আমরা যদি এটাকে একটা অক্ষ চিন্তা করি, এটা যদি একটা এক্স অক্ষ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এই বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি, এই যে ফোর্স ক্রিয়েট করতেছি।
বল যেদিকে, এই যে বল যেই দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। যদি একটা এম ভরের বস্তু হয়, সাপোজ এটা একটা এম ভরের বস্তু যদি হয় এবং তার যদি একটা আদিবেগ হয় ইউ, তাহলে বল প্রয়োগ করার পর এই যে বস্তুটা আমি ধরলাম, এই যে বস্তুটা আমি ধরছি, এই বস্তুটার জায়গা চেঞ্জ হয়ে যায় না? জায়গা চেঞ্জ হয়ে গিয়ে বস্তুটা মনে করো এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে চলে আসার পর বস্তুটা মনে করো ইউ আদিবেগ থেকে চেঞ্জ হয়ে সাপোজ তার বেগ হয়ে গেছে এবার ভি। তো ভি বেগে সে যদি এদিকে যাওয়া শুরু করে, ভি বেগে যদি সে চলা শুরু করে, তাহলে তার ভরবেগের পরিবর্তনটা কি? ভরবেগের পরিবর্তন হচ্ছে আমাদের এম ভি মাইনাস এম ইউ, না বলো? তো এই যে এম ভি মাইনাস ইউ, এটাই হচ্ছে গিয়ে তার ভরবেগের পরিবর্তন, এই যে ডেল পি অফ দিস, কি বলে, অফ দিস পদার্থ আর কি, বা অফ দিস বস্তু, ঠিক আছে? তো ডেল পি ইজিক্যাল টু হচ্ছে এম ভি মাইনাস ইউ। আমি যেই দিকে বলটা প্রয়োগ করছি এক্স অক্ষ বরাবর, ভরবেগের পরিবর্তনটা কিন্তু সেই দিকেই হবে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন যে ডেল পিটা আমরা পাচ্ছি, এই ডেল পিটা কিন্তু আমাদের এই দিক বরাবরই হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবরই হবে, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবরই হবে। তো যেদিকে তুমি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা, বস্তুটা যে ভরবেগের পরিবর্তন পাবা, ওই বস্তুটা ভরবেগের পরিবর্তন কিন্তু সেই দিকেই হবে। এবং এটাই বিজ্ঞানী নিউটন বলছিল তার সেকেন্ড লতে, ঠিক আছে? এবং সেকেন্ড ল থেকে আমরা খুব ভালো মতো এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা কি করতে পারি, এই সূত্রটা ডিরাইভ করতে পারি, ঠিক আছে? খুব ইজি জিনিস এবং খুবই মজার একটা জিনিস। ওকে, এবার আমরা যদি সেকেন্ড এবং লাস্ট যেই আমাদের স্লাইডটা আছে, অবশ্যই এটা লাস্ট স্লাইড না, তো এটা তো লাস্ট স্লাইড না। দাঁড়াও দেখি এবার কি কি আছে আর কি। ও, আমরা তো অনেক কিছু পড়ে ফেলছি। সংঘর্ষ পড়ছিলাম, হ্যাঁ সংঘর্ষ পড়ছি, বলের ঘাত পড়ছি। ও, এটা আমাদের লাস্ট স্লাইডে আছে, যাই হোক, এটা আমাদের লাস্ট স্লাইড। এখন আমাদের লাস্ট স্লাইডটা হচ্ছে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। আচ্ছা, মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল নিয়ে আমরা আলোচনা করছি কিনা জানি না, আমরা যদি আলোচনা করি, সাপোজ মহাকর্ষ বল, মহাকর্ষ থেকে, আচ্ছা আমরা যদি কথা লিখি মহাকর্ষ বল, এই মহাকর্ষ যে মহা ওয়ার্ডটা আছে না, এখান থেকে মনে রাখতে হবে এটা হচ্ছে মহাবিশ্বের সাথে কানেক্টেড। মহাবিশ্বের সাথে রিলেটেড, ঠিক আছে? ওকে, তো মহাবিশ্বর সাথে যেহেতু কানেক্টেড আছে বা রিলেটেড এই টার্মটা মহাকর্ষ বল। তো দেখো, এই মহাবিশ্ব বা ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে কি নাই? সবকিছু আছে, অনেক গ্রহ নক্ষত্র হাবিজাবি এমন কিছু আছে, ব্ল্যাক হোল থেকে শুরু করে এমন কিছু আছে যেটা আমরা এখন পর্যন্ত জানি না। তো এই যে প্রত্যেকটা তোমার মনে করো যে সাবস্টেন্স বা ম্যাটেরিয়াল বা পদার্থ বা এলিমেন্ট যাই বলো না কেন, এই প্রত্যেকটা পদার্থ বা প্রত্যেকটা বস্তু, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে কি করে, আকর্ষণ করে কিংবা বিকর্ষণ করে। এই মহাবিশ্বের মধ্যে যত ধরনের পদার্থ আছে, প্রত্যেকটা পদার্থ একে অপরকে নিজেদের দিকে কি করে, আকর্ষণ করে কিংবা নিজেদের থেকে দূরে ঠেলে দেয় বা বিকর্ষণ করে। তো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুর মধ্যে। এবং এই যে বলটা বা ফোর্সটা, অ্যাট্রাকশন ফোর্স হতে পারে কিংবা রিপালশন ফোর্স হতে পারে, যেই ফোর্সই হোক না কেন, একে কি বলে? একে বলা হচ্ছে তোমার মহাকর্ষ বল, ঠিক আছে? একে বলে কি? একে বলা হয় হচ্ছে মহাকর্ষ বল। ওকে, মনে করো আমার কাছে হইতেছে তোমার দুইটা পদার্থ আছে, মনে করো সাপোজ দুইটা পদার্থ আছে আমার কাছে, বড় বড় হয়ে গেছে, আচ্ছা যাক। মনে করো আমাদের কাছে দুইটা পদার্থ আছে, এই বস্তুটার ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে আমাদের এম ওয়ান ভরের একটা বস্তু, এবং এটা মনে করো আমাদের এম টু ভরের একটা বস্তু, ঠিক আছে? এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু, এটা হচ্ছে এম টু ভরের বস্তু। এবং এই বস্তু দুটার যে মধ্যকার দূরত্ব, আমি যদি বলে দিই যে মধ্যকার যে একটা দূরত্ব আছে, এই মধ্যকার দূরত্বটা মনে করো যে মানে এদের মধ্যবর্তী দূরত্বটা মনে করো যে ডি, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব মনে করো যে ডি। ওকে, মধ্যবর্তী দূরত্ব ডি। এখন এই বস্তু দুটা যদি মহাবিশ্বের অন্তর্গত দুইটা বস্তু হয়, আমি যদি বলি যে এরা যদি মহাবিশ্বের অন্তর্গত হয়, যদি মহাবিশ্বের অন্তর্গত হয়, এটা হলো মহাবিশ্বে সাপোজ, ঠিক আছে? মহাবিশ্বের অন্তর্গত
গত। যদি মহাবিশ্বের অন্তর্গত দুটা বস্তু হয় তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে যে কোনো একটা বল কাজ করবে, আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল। তো এদের মধ্যে ক্রিয়াশীল বস্তু দ্বয়ের মাঝে ক্রিয়াশীল আকর্ষণ, অ্যাট্রাকশন বা রিপালশন, তার মানে কি আকর্ষণ কিংবা বিকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। হুম। এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছি কি বলছি? যে বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। দ্যাট মিন্স আমরা যদি লিখি এরকম যে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা লিখি, প্রথমটার ক্ষেত্রে সাপোজ আমরা লিখবো যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের মধ্যবর্তী যে মধ্যবর্তী যে মধ্যবর্তী না, এই বস্তুদ্বয়ের যে ভর, এই বস্তুদ্বয়ের যে ভর, একটা কি ভর, একটা হচ্ছে m1 ভর আর একটা হচ্ছে m2 ভর, এই ভর দুইটার গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে d, এই মধ্যবর্তী দূরত্বের বর্গ লিখি নাই, হাই 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 হাই, কি ভুল লিখছি আমি এটা। মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, সরি, এটা মিস্টেক। ওকে, মধ্যবর্তী দূরত্বের যে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যখন আমরা এই দুইটা রিলেশনকে একীভূত করি, ঠিক আছে, একীভূত করি, তখন আমরা পাই হচ্ছে, দেখো কি কি পাইছিলাম, যে f is proportional to m1 m2, আরটা কি পাইছি, m is proportional to 1 by d স্কয়ার, তাই না? এই দুটাকে আমরা যদি একত্র করে আমরা পাই হচ্ছে f is proportional to m1 m2 divided by কি d স্কয়ার, তাই না? আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভেঙে লিখি। ভেঙে কিভাবে লিখবো, যে m1 m2 ইন্টু কি, এই যে, এটা বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের m1 m2 d স্কয়ার। ওকে। তো যে কোনো সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে আমাদেরকে একটা কি আনতে হয় বলতো, আমাদেরকে একটা আহ ধ্রুবক আনতে হয়, তাই না? আমাদেরকে একটা ধ্রুবক আনতে হয়। ধ্রুবকটা কি? ওই ধ্রুবকটা হচ্ছে ওই ধ্রুবকটা হচ্ছে জি। ঠিক আছে, জি m1 m2 d স্কয়ার। এইবার হচ্ছে আমরা জি নিয়ে আলোচনা করবো, যে হোয়াট ইজ জি। এই জিটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এই জিটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। জি, এই জিটা হচ্ছে, এই যে জি, এ হচ্ছে আমাদের মহাকর্ষীয় এবং এই জি এর একটা মান আছে। ঠিক আছে, এই জি এর মান আছে। জি এর মানটা হচ্ছে 6 জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। কিভাবে এই যে যে নিউটন মিটার স্কয়ার, এই কাহিনীগুলি কিভাবে আসে আমরা যদি একটু দেখাই,
কিভাবে আসছে মনে করো আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে দেখো এফ ইজ ইকুয়াল টু জি এত এত, তাই না? তো আমরা যদি লিখি যে এফ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু। আমি যদি শুধু জি এর মানটা রাখি তাহলে কি হবে? জি এর মানটা রাখলে হবে হচ্ছে এফ বি স্কোয়ার এম ওয়ান এম টু। হুম। তো আমরা যদি এখন একক গুলা চিন্তা করি, আমরা যদি এখন একক গুলা চিন্তা করি, সাপোজ আমরা যদি একক গুলা চিন্তা করি, মনে করো আমরা যদি একক গুলা চিন্তা করি, তো একক গুলা কি হবে? একক একক দেখো এফ ডি স্কোয়ার, এফ এর একক হচ্ছে নিউটন, ডি স্কোয়ার মানে হচ্ছে কি, ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স একক হচ্ছে মিটার, তো মিটার স্কোয়ার। এম ওয়ান এম টু কি, এম ওয়ান হচ্ছে ভর, তো কেজি ইন্টু কেজি, দ্যাট মিনস কেজি স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। ঠিক আছে, বুঝতে পারছি। জি এর যদি মাত্রা নিয়ে কথা বলি, মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে মনে করো এই যে জি, জি থার্ড ব্র্যাকেট, মাত্রাটা লিখবো এবার, চলো। তো দেখো এফ, এফ না, এফ এর মাত্রা কি বা বল, ফোর্স এর মাত্রা কি, ফোর্স এর ক্ষেত্রে আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ জানি। তো এম এর ক্ষেত্রে আমরা জানি যে মাত্রাটা এইভাবে আমরা বসাই যে এম এল টি ইনভার্স টু, এটা হচ্ছে আমাদের ফোর্স এর ক্ষেত্রে মাত্রা। ঠিক আছে, ফোর্স এর ক্ষেত্রে মাত্রা। তারপরে কি আছে ডি, ডি মানে দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে আমাদের কি এল, এলটা যাবে আমাদের স্কোয়ার হিসেবে যেহেতু ডি স্কোয়ার হিসেবে আছে। হ্যাঁ, নিচে আছে আমাদের দুইটা ভর, ভরকে আমরা কিভাবে লিখি? ভরকে আমরা লিখি হচ্ছে এই মনে করো এম ইন্টু এম, দ্যাট মিনস এম স্কোয়ার। তো এখন যদি আমরা সবগুলোকে একটু সরলীকরণ করি, মনে করো প্রথমে যদি একটু এম নিয়ে কাজ করি, এম নিয়ে কাজ করি, যে এম, এম আছে উপরে ওয়ান পাওয়ার, নিচে আছে টু পাওয়ার, তো এই যে লিখলাম। ঠিক আছে, এরপরে আছে এল দিয়ে লিখবো, এল আছে একটা পাওয়ার, আরেকটা এল আছে কত, দুইটা পাওয়ার সাপোজ। ঠিক আছে, এরপরে টি মনে করো ইনভার্স টু, টি আর নাই। তো শেষ পর্যন্ত আমরা কি পাই? আমরা পাই হচ্ছে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু। তো এই যে এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। ঠিক আছে, আমাদের এমসিকিউ তে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা জায়গা। মনে করো জি এর মান, জি এর একক, জি এর মাত্রা, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই যে এগুলা হচ্ছে আমাদের মূলত মহাকর্ষীয় বল নিয়ে আলোচনা গেল, যে মহাবিশ্বের অন্তর্গত যে কোনো দুইটা বস্তু এর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করে, যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করে, যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি, যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান এম টু বাই কি, জি স্কয়ার, মানে যে সূত্রটা আর কি এক কথায়। এই যে সূত্রটা আমরা যে সূত্রটা মাত্র বানাইছি, এই সূত্রটাই হচ্ছে, যদি আমরা বানাই নাই, এটা আমাদের প্রমাণ করা সূত্র। তো এই যে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ওয়ান ইন্টু বাই ডি স্কয়ার, এটা হচ্ছে আমাদের মূলত সূত্র। এবং অবশ্যই যেহেতু এটা একটা ফোর্স, ফোর্সের ক্ষেত্রে একক কি, এককটা নিউটনই হবে। ঠিক আছে, ওকে। দেখো, তো মহাকর্ষ বল গেল, আমাদের কিন্তু আরেকটা বলের কথা বলা আছে, অভিকর্ষ বল। তো মহাকর্ষ বল আর অভিকর্ষ বল জিনিস দুটা কিন্তু একদম সেম। ডিফারেন্সটা কই জানো? ডিফারেন্সটা হচ্ছে এদের অবস্থান নিয়ে, ডিফারেন্সটা হচ্ছে এদের অবস্থান নিয়ে। অবস্থান নিয়ে মহাকর্ষ বলটা আমরা বলছি হচ্ছে মহাবিশ্বের অন্তর্গত, আর অভিকর্ষ বলটা হবে আমাদের পৃথিবী এবং এর মধ্যকার যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেক্ষেত্রে আমরা তখন তাকে বলবো হচ্ছে কি, সেক্ষেত্রে আমরা তখন তাকে বলবো হচ্ছে অভিকর্ষজ বল। আমরা যদি লিখে দিই এক লাইনে যে পৃথিবী, পৃথিবী ও এর অভ্যন্তরস্থ কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বা মনে করো বিকর্ষণ বল, বলের কি মান। তো পৃথিবী এবং অভ্যন্তরস্থ কোনো বস্তু হতে হবে, মানে
যে দুইটা বস্তু আমি ইউজ করবো এর মধ্যে একটাকে অবশ্যই পৃথিবী হতে হবে এবং আরেকটাকে কি হতে হবে, আরেকটাকে আমাদের অবশ্যই অবশ্যই হতে হবে হচ্ছে গিয়ে আমাদের পৃথিবীর অভ্যন্তরস্থ কোনো একটা বস্তু। ঠিক আছে? তো পৃথিবী এবং কোন একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে ওটাই হচ্ছে গিয়ে মূলত আমাদের অভিকর্ষজ বল। ঠিক আছে? ওকে। এখন আমরা যদি একটু চিন্তা করি যে পৃথিবী থাকবে আর যে কোনো একটা বস্তু থাকবে আমাদের কাছে, তো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি যে মনে করো আমাদের কাছে পৃথিবী আছে, এই মনে করো আমাদের এটা একটা পৃথিবী, তারপর এটা আমাদের একটা পৃথিবী অনেক বড় করে রাখলাম কারণ আমাদের পৃথিবী অনেক কি, আমাদের পৃথিবী হচ্ছে অনেক বড়। ঠিক আছে? তো দেখো আমরা যদি পৃথিবীটাকে আঁকি, আমরা একটু পৃথিবীটাকে কাছে ভালো মতো আঁকার চেষ্টা করি, তো চলো তো। এই মনে করো আমাদের পৃথিবী গেল, এখানে একটু থাকে পৃথিবীকে, পৃথিবীতে হচ্ছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই না? তো আমাদের এখানে সবগুলা কি হবে, সবগুলো হচ্ছে গিয়ে পানি, এই সবগুলো হচ্ছে পানি। ঠিক আছে? আমি একদম মাপ মতো আসছে, ঠিক আছে না? যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, 4 ভাগ যদি আমি করি তাহলে কিন্তু ছবিটা অনেকটাই পারফেক্ট। এটা কিন্তু আমাদের একটা সুন্দর পৃথিবী। বুঝছো পৃথিবীটা সুন্দর না? পৃথিবী কিন্তু খুবই সুন্দর, আমি কিন্তু খুব সুন্দর একটা পৃথিবী আছি। তোমার এটা হচ্ছে কি আমাদের একটা পৃথিবী। ঠিক আছে? এটা মনে করো আমাদের একটা কি, এটা মনে করো আমাদের একটা পৃথিবী। এখন এই পৃথিবীতে আমরা কই থাকি বলো তো? আমরা কি পৃথিবীর ভিতরে থাকি? না, আমরা কিন্তু পৃথিবীর ভিতরে থাকি না, আমরা থাকি পৃথিবীর উপরে, তাই না? পৃথিবীর উপরে যদি মনে করো এই যে পৃথিবীর উপরে আমাদের কোনো একজন কেউ একজন দাঁড়ায় আছে, মনে করো এটা এইটাই হচ্ছে কি আমি তোমাদের টপিক ভাইয়া। ঠিক আছে? এই যে এটাই হচ্ছে কি তোমাদের টপিক ভাইয়া, পৃথিবীর উপর দাঁড়ায় আছে, এটাই হচ্ছে কি আমি। এই যে আমার নাম লিখে দিলাম। ঠিক আছে? তাওফিক ভাইয়া। ঠিক আছে? এই মনে করো আমি পৃথিবীর উপর দাঁড়ায় আছি। এখন দেখো আমি কি বলছিলাম যে পৃথিবী এবং তার অভ্যন্তরস্থ কোনো একটা বস্তুর মধ্যে, কিংবা এই বস্তুটা কিন্তু একটা মানুষও হতে পারে, হ্যাঁ মানুষকে এখানে আমরা বস্তু বলতেছি। তো বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, সেটাই হচ্ছে আমাদের কি মান, কি আমরা বলি মানকে অভিকর্ষ বল। আচ্ছা মান তো না, বিকর্ষণ বলকেই, বিকর্ষণ বলকে, বিকর্ষণ বলকেই কি বলে, অভিকর্ষ বল বলে। ঠিক আছে? তো দেখো পৃথিবীতে আমি আছি এবং আমার সাথেই পৃথিবী আছে। এখন পৃথিবী তো সবসময় আমাকে নিচের দিকে টানে, তাই না? পৃথিবী আমাকে সবসময় নিচের দিকে টানে না, বলো? দেখো পৃথিবী যদি হয়, আমি কি কালার নিব, কালারই তো নাই। আচ্ছা দেখলাম এই কালারটা নিচ্ছি। দেখো পৃথিবীর কেন্দ্র কই, পৃথিবীর কেন্দ্র মনে করলাম এই যে সেন্টার অফ এই যে সি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর মনে করলাম ভর এম, আমার মনে করি কোনো ভরই নাই পৃথিবীর তুলনায়, একটা ছোট্ট এম মনে করলাম আমার ভর। এখন দেখো এই পৃথিবী এবং আমার মাঝে, পৃথিবী এবং আমার মাঝে কি আছে বলতো? একটা ব্যাসার্ধ আছে না পৃথিবীর? পৃথিবী কিন্তু খুব বড়। ঠিক আছে? তো পৃথিবী আর আমার মাঝে অবশ্যই একটা কি আছে, একটা ব্যাসার্ধ আছে। এই যে মনে করো এটাই আমাদের আর পৃথিবীর মধ্যে ব্যাসার্ধ, সাপোজ। ঠিক আছে? এই মনে করো আমার আর পৃথিবীর মধ্যে ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধটাকে আমি যদি আর দ্বারা প্রকাশ করি, এই ব্যাসার্ধটাকে আমি যদি আর দ্বারা প্রকাশ করি, পৃথিবীর ব্যাসার্ধকে আমি যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো পৃথিবী এবং আমার মাঝে অবশ্যই একটা কি কাজ করবে, একটা বল কাজ করবে। তো আমাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করবে না, বলো? তো আকর্ষণের খাতিরে আমি সবসময় কি করতে চাই, যে পৃথিবীর ভিতরে ভিতরে ঢুকে পড়তে চাই আকর্ষণের খাতিরে, তাই না? মানে পৃথিবী তাওসিফকে আকর্ষণ করে, সাপোজ F1 বলে। ঠিক আছে? এই যে নিচের দিকে যে কাজ করে এটাকে মনে করি আমি F1 বল বলছি, মানে পৃথিবী তার কেন্দ্রের দিকে আমাকে আকর্ষণ করছে F1 বলে। আমিও কি ঠিক একই বলেই, আমিও তো ঠিক একই বলে তাওসিফ পৃথিবীকে আকর্ষণ করে, আকর্ষণ করে সাপোজ F2 বলে। হুম,
দ্যাট মিনস এই যে আমি যদি এখানে দিই, এটা মনে করলাম আমাদের F2। দেখো, আমি F2 বলে আকর্ষণ করতেছি পুরো পৃথিবীটাকে, পৃথিবী আমাকে F1 বলে আকর্ষণ করতেছি। আমি যে এই জায়গার মধ্যে মানে দাঁড়ায় থাকতে পারি একটা সাম্যাবস্থানে, যে আমি এই পৃথিবীর যে জায়গাটা আছে না, এই যে পৃথিবীর যেই তোমার পৃষ্ঠটা, এই পৃষ্ঠটার মধ্যে যে আমি হাঁটাহাঁটি করতে পারি, পৃথিবী আমাকে এত বড় একটা জিনিস আকর্ষণ করতেছে, আমি তো একদম ভিতরে ঢুকে পড়ার কথা, তাই না? একদম মাটির ভিতরে গিয়ে পৃথিবীর কেন্দ্রে চলে যাওয়ার কথা, কিন্তু কেন যাই না? কারণ পৃথিবী আমাকে যেই বলে আকর্ষণ করে, আমিও সেম বলে সেম বলে অপোজিট ডিরেকশনে আমি তাকে আকর্ষণ করি। এটা কিন্তু নিউটন তার তৃতীয় সূত্র থেকে বলছিল না, যে এভরি অ্যাকশন অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। কি বলে যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাই না? যে F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। দ্যাট মিনস কি, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। পৃথিবী আমার উপর ক্রিয়া করতেছে একটা বলে, আমিও পৃথিবীকে ক্রিয়া করব সেম বলে, এবং আমাদের দুইজনের দিকটা হবে উল্টা উল্টা দিক। হুম, দেখো আমি কিন্তু অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি যে আমাদের দুইজনের দিকটা উল্টা হবে। তো এই ক্ষেত্রে পৃথিবী এবং আমার মধ্যে যে বলটা কাজ করতেছে না, অ্যাট্রাকশন ফোর্সটা, এটা কিন্তু একটা আকর্ষণ বল, এবং এই আকর্ষণ বলটাকে কিন্তু আমরা অভিকর্ষ বল বলবো। ঠিক আছে? তো এই অভিকর্ষ বলটার মান হবে, তো অভিকর্ষ বলের অভিকর্ষ বল, সেটা কি হবে? এফ, আমরা যদি বলি জি, তো এফ জিটা আমাদের কি হবে? এফ জিটা হবে হচ্ছে আমার ভর এবং পৃথিবীর ভরের কি গুণফলের সমানুপাতিক, তাই না? এফ জিটা হবে আমার ভর এবং পৃথিবীর ভরের গুণফলের সমানুপাতিক। অ্যান্ড আমার আর পৃথিবীর মাঝে যে দূরত্ব আছে, আর আর এর কি বর্গের কি ব্যস্তানুপাতিক, তাই না? এখন যদি আমরা এই দুইটাকে একটু একত্রিত করি, একত্রিত করলে আমরা কি পাবো? যে এফ জি প্রপোর্শনাল টু এম এম বাই কি আর স্কয়ার পাবো, তাই না? এটা পাবো না? তো দেখো, এখান থেকে যদি আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তো এফ জি গুলো আমি কি পাবো? যে জি এম এম বাই কি পাবো? আর স্কয়ার। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা যদি এখানে একটা কাজ করি, মনে করো যে জি এম বাই আর স্কয়ার কে একত্রিত করে আমি যদি ছোট এম কে আলাদা রাখি, তোমরা কিন্তু জানো এখানে একটা ম্যাজিক আছে। এই ম্যাজিকটা কি জানো? তোমরা কি ম্যাজিকটা সম্পর্কে কেউ জানো? বলো তো। মনে করো এখান থেকে আমরা কি পাইছি, মনে করো একটু নিচে নিচে লিখি, দাঁড়াও, নিচে নিচে লিখি, একটু নিচে নিচে লিখি, সাপোজ একটু নিচে নিচে লিখি, তাহলে মজা লাগবে দেখতে। ঠিক আছে? সাপোজ, এটা মুছে না কেন, সাপোজ হচ্ছে যে সমানুপাতিক যে চিহ্নটা ছিল, সমানুপাতিক চিহ্ন দিলে আমরা কি পাইলাম? একটা মহাকর্ষীয় ধ্রুবক পাইলাম। মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আমরা একটু আগে পড়ছি না, বলো? তো সেখানে কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে আমাদের একটা ধ্রুবক আছে, যার মান কি 6.67 ইন্টু 10^11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এখন এই যে এফ জি, এখানে আমরা যেটা করব, এম কে আলাদা রাখবো, সাথে বাকিদেরকে এম এফ কেন লিখছি আমি এখানে, ক্যাপিটাল এম হবে। দেখো, জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কয়ার লিখছি। এইখান থেকে জানো আমরা এফ জি রাখলাম, এম কে রাখলাম, এই মানটাই, এই যে এটা আছে না, এটাকে আমরা কি লিখতে পারি জানো? এটার নাম আছে, এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। বুঝতে পারছি? এটা কিন্তু আমাদের আলটিমেটলি কি জানো? এটা কিন্তু আমাদের অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণে আমরা পড়ছি না, অভিকর্ষজ ত্বরণই কিন্তু আমাদের এটা। তো অভিকর্ষজ ত্বরণ যদি আমরা বলি, যে অভিকর্ষজ ত্বরণের সূত্র কি জানো? অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু জি এম বাই কি আর স্কয়ার। এটা কিন্তু আমার অভিকর্ষজ ত্বরণের সূত্র। এখন দেখো, এই যে জিটা আছে না, জি এর মান তো আমরা জানি। জি এর মান কত? 6.67 ইন্টু 10^11, তাই না? আমি একক লিখলাম না। এমটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10^24 কেজি। আর আর কি, আর হচ্ছে আমাদের 6400 কিলোমিটার। ঠিক আছে? এই যে মনে করো কেজি, এটা লিখে দেই,
নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তো এই মানগুলো যখন আমরা একসাথে বসাবো এবং এটাকে আমরা যখন মিটারে নিব, এটাকে মিটারে নিব, তারপর এটাকে যদি মিটারে নিয়ে নিয়ে আমি যদি মানগুলো এখানে একটা একটা করে বসাই, তাহলে দেখবা যে এর মান চলে আসে 9.8 মিটার পার সেকেন্ড। তো দেখছো, আমরা কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে ত্বরণের মান, অভিকর্ষ ত্বরণের মান, এটা কিন্তু জানতাম, কিন্তু কিভাবে আসে কিন্তু জানতাম না। তো দেখো, এই যে আমরা এতদিন শিখতাম যে কোন একটা বস্তুর ওজন কিভাবে বের করে, মনে করো ভর দিয়ে দেওয়া থাকে, তাই না? আমাদের ভর দিয়ে থাকে মনে করো 40 কেজি। তারপর আমাদেরকে কোশ্চেনে বলতো যে তাহলে এই বস্তুর ডব্লিউ ইকুয়াল টু কত হবে। তখন আমরা কি করতাম, যে এম লিখতাম, সাথে একটা জি দিয়ে গুণ করতাম। ওই জিটাই কিন্তু আমাদের আলটিমেটলি জি এম বাই আর স্কোয়ার দিয়ে আমরা গুণ করতাম, ঠিক আছে? এই যে জি এম বাই আর স্কোয়ার দিয়ে আমরা সরাসরি তাকে গুণ করতাম। এবং এই জি এম বাই আর স্কোয়ারটাই হচ্ছে গিয়ে মূলত আমাদের কি, যে কোনো একটা বস্তু, মানে এই যে এম ভরের যে বস্তুটা ছিল, ওই বস্তু এবং পৃথিবীর যে আকর্ষণ বল, পৃথিবীর মধ্যকার যে আকর্ষণ বল, তাদের থেকেই কিন্তু আমরা মূলত এই যে এম জি এম বাই আর স্কোয়ার কিন্তু পাচ্ছিলাম আকর্ষণ বল থেকে। এবং এই বলটাকেই বলা হয় হচ্ছে, এই বলটাকে আমাদের বলা হয় হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, দেখো খুব ইন্টারেস্টিং না একটা জায়গা থেকে কি সুন্দর আমরা আরেকটা কনসেপ্টে চলে গেলাম। তো এই যে এম জি এম বাই আর স্কোয়ার, এটা কিন্তু আমাদের অভিকর্ষ বল। তো আমরা যে কোনো একটা বস্তুর ওজন বের করার জন্য 9.8 দিয়ে গুণ করতাম, কেন করতাম? এই জন্যই করতাম, অভিকর্ষ বলের কনসেপ্ট থেকে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমরা কি কি দেখলাম আমরা একটু ফার্স্ট থেকে রিক্যাপ করি। রিক্যাপ করি যদি আমরা ফার্স্ট থেকে কি কি দেখলাম আজকে। ওকে, সময় আছে, আমরা একটু রিক্যাপ করি। ফার্স্টে আমরা দেখছিলাম হচ্ছে ভরবেগ, যে কোনো একটা বস্তুর ভর এবং যে গুণ বেগের যে গুণফল, তাকে আমরা ভরবেগ বা মোমেন্টাম বলি। সেক্ষেত্রে কোনো একটা বস্তু গতিশীল থাক কিংবা স্থির থাক, তার ভরবেগ থাকবে। স্থির থাকলে ভরবেগটা জিরো হয়, কিন্তু স্টিল এটা একটা মোমেন্টামের ভ্যালু, ঠিক আছে? তো ভরবেগের সূত্র থেকে আমরা জানতে পারি যে ভরবেগের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ভি। তারপর আমরা ভরবেগের অ্যাক্সিস জানতেছি, মাত্রা জানছি, তারপর হচ্ছে এটা একটা ভেক্টর রাশি, সেটাও জানলাম, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমরা কি দেখলাম, তারপর হচ্ছে আমরা দেখলাম যে ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান, তাই না? বা বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তো আমরা এই ক্ষেত্রে দেখছিলাম যে বলের ঘাত কিভাবে ভরবেগের পরিবর্তনের সমান হচ্ছে। P is equal to mv minus u থেকে আমরা ভরবেগের পরিবর্তন ফার্স্টে বের করি। তারপর আমরা ঘাত বলের যে সংজ্ঞাটা ছিল, হ্যাঁ, যে খুবই অল্প পরিমাণ সময়ের মধ্যে যদি খুব বড় পরিমাণ বল কাজ করে, তখন তাকে আমরা কি বলছিলাম, বলের ঘাত বলতেছিলাম, হ্যাঁ। ওকে, বলের ভাগ বা ঘাত বল বলতেছিলাম। বলের ঘাত মানে এটা ঘাত বল হবে, এটা তো মিস্টেক ছিল আমাদের। এটাকে বলছিলাম যে তাকে ঘাত বল বলে, ঠিক আছে? সেক্ষেত্রে থেকে আমরা কিন্তু প্রমাণ করছি যে বলের ঘাত কিভাবে ভরবেগের পরিবর্তনের সমান হচ্ছে। তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা দেখছি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, খুবই ইম্পর্টেন্ট, খুবই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার আর কি, হ্যাঁ। যে কিভাবে ভরবেগের আমরা সংরক্ষণ করতে পারি এবং ভরবেগের সংরক্ষণের জন্য আমাদেরকে কি কি জিনিসপত্র মানতে হবে, হ্যাঁ। আমরা একটা বাস্কেটবল আর ফুটবলের এক্সাম্পল থেকে সেটা জেনেছিলাম। আহ, তো আমরা দেখলাম যে আমাদের আদি ভরবেগ থাকে, আমাদের শেষ ভরবেগ থাকে, এবং আদি ভরবেগ এবং শেষ ভরবেগ যদি কোনোভাবে আমরা ইজ ইকুয়াল টু দেখাতে পারি, ইকুয়াল দেখাতে পারি, তাহলে আমরা বলবো হচ্ছে আমাদের ভরবেগটা সংরক্ষিত আছে। কিংবা আমরা যদি পরের ভরবেগ এবং আদি ভরবেগ যদি আমরা মাইনাস করি, এবং মাইনাস করে আমরা যদি দেখি যে আমাদের ভরবেগটা আসলে কি জিরো আসতেছে, মাইনাস করার পর লাস্ট এন্ডিং রেজাল্ট যদি জিরো আসে, তাও কিন্তু আমরা বলতে পারি যে আমাদের কি, আমাদের ভরবেগটা সংরক্ষিত আছে। তারপর আমরা শক্তির ক্ষেত্রে চলে গিয়েছিলাম। ভরবেগের সংরক্ষণশীল সূত্র থেকে আমরা কিভাবে শক্তির দিকে কনভার্ট হই, আমরা দেখেছিলাম যে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এই এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টুর মধ্যে আমরা শক্তি, গতিশক্তির যে ফর্মুলাটি অ্যাপ্লাই করে দেখেছিলাম। এবং আমরা বলেছিলাম যে যদি সংঘর্ষের আগের টোটাল শক্তি এবং সংঘর্ষের পর টোটাল শক্তিটা সমান সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের শক্তি সংরক্ষণ ঘটেছে কিংবা শক্তি সংরক্ষণশীলতা আমরা দেখবো। বা এভাবেও আমরা এটা প্রুভ করতে পারি যে একটা শক্তি থেকে একটা শক্তি, আদি শক্তি এবং শেষ শক্তি যদি আমরা মাইনাস করি, মাইনাস করেও যদি আমরা শেষ এন্ডিং রেজাল্টটা জিরো পাই, তাহলে কিন্তু আমরা বলবো হচ্ছে ভরবেগের শক্তি সংরক্ষণ ঘটেছে। এবং লাস্টে আমরা কিছু শক্তির যে সংরক্ষণশীলতার মেন নীতি বা শক্তির নিত্যতার সূত্র, সেটা জেনেছিলাম যে শক্তি কখনো ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, হ্যাঁ, কিচ্ছু করা যায় না, শক্তি জাস্ট কনভার্ট হতে পারে এক অবস্থা থেকে আরেক অবস্থায়, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা কি দেখলাম, তারপর আমরা দেখেছি হচ্ছে
দেখেছি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, এবং আমরা দেখলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে মূলত এফ ইজ ইকুয়াল টু এম এর সূত্রের প্রতিপাদনটা, ঠিক আছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ঠিক আছে, আমরা কিভাবে কিভাবে ছবি দেখে আমরা করেছি, ক্লাসগুলো দেখলে তোমরা একদম ভালো মতো বুঝে নিতে পারবা। ঠিক আছে, এবং আমাদের আজকে লাস্ট এবং খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। এবং আমরা কিভাবে মনে রাখবো মহাকর্ষ বলের সাথে মহাবিশ্ব কানেক্টেড, মহা, ঠিক আছে। এই মহা থেকে মনে রাখতে হবে যে মহাবিশ্ব, এবং মহাবিশ্বের সাথে আমাদের মূলত মহাকর্ষ বলের কনসেপ্টটা কানেক্টেড। তো মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারে। ঠিক আছে, এবং আকর্ষণ কিংবা বিকর্ষণ বলটাই হচ্ছে মূলত আমাদের কি বল, মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বলের ক্ষেত্রে আমরা সূত্র প্রতিপাদন করেছি, কিভাবে কোন সূত্র আসলো সেটাও দেখেছি, এবং আমরা মহাকর্ষের ধ্রুবক নামে একটি নতুন টপিক বা নতুন কনসেপ্টের মধ্যে ঢুকতে পারছি। এবং মহাকর্ষের ধ্রুবকের মানটা দেখেছি, আমরা একক দেখেছি, সেক্ষেত্রে মাত্রা দেখেছি, এবং এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তারপর হচ্ছে আমরা মেইন যে সূত্রটা ছিল, আমাদের সূত্র ছিল এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম ওয়ান ডিভাইডেড বাই কি, ডি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা দেখলাম হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বলের সাথে মহাকর্ষ বলের পার্থক্য একটাই, যে মহাকর্ষ বল আমাদের পুরো ইউনিভার্সের বা মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে হচ্ছে, আর অভিকর্ষ বলটা পৃথিবী এবং কোনো একটা বস্তুর মধ্যে আমরা কানেক্ট করাই। ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমরা যে আকর্ষণ বা বিকর্ষণ বল পাই সেটাই হচ্ছে আমাদের অভিকর্ষ বল। এবং আমরা একটা পৃথিবী নিয়ে, এই পৃথিবীর উপর আমি আমাকে উঠাই দিছিলাম, আমাকে উঠাই দিয়ে সেক্ষেত্রে আমরা আমাকে কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ করতেছে সেই জিনিসটা আমরা দেখার ট্রাই করছি। এবং মহাকর্ষ বল থেকে আমরা শেষ পর্যন্ত অভিকর্ষ ত্বরণে কিভাবে কনভার্ট হয়ে গেলাম সেটা আমরা দেখেছি, যে জিএম বাই আর স্কোয়ার, এটাই ছিল আমাদের মূলত অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণের কারণে মূলত আমরা যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে পেয়েছিলাম, সেটা কিভাবে পাই, পৃথিবীর প্রত্যেকটা ইনফরমেশন দিয়েছিলাম, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মানগুলো যখন আমরা এই সূত্রে বসাই দিই, তখনই আমরা দেখি যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসতেছে। এবং এই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারটাই মূলত আমাদের এফ ইজ ইকুয়াল টু এম জি যে ইউজ করতাম, ওই জি এর মানটাই কিন্তু জি এম বাই আর স্কোয়ার। তো ওই জি ইন্টু জি এম বাই আর স্কোয়ার যদি আমরা কোনো একটা ফর্মুলাতে ইউজ করে ফেলি, এবং সেটাই হচ্ছে আমাদের অভিকর্ষ বল, অভিকর্ষ বলের কথা যে আমরা বলতেছি সেই বলটা। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ওজন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অভিকর্ষ বলটাই কাজ করতেছে। ঠিক আছে, তো আমাদের ওজনটাই হচ্ছে, আমরা যে ওজন বলি না, ওই ওজনটাই হচ্ছে গিয়ে আমাদের মূলত এফ জি এর মান। তো এই যে এখান থেকে যদি লাস্টে আরেকটা লাইন লিখে দিই, যে এফ জি ইজ ইকুয়াল টু কোন একটা বস্তুর ওজন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তো টুডেস ক্লাস ইজ এন্ডিং হিয়ার। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আজকে ক্লাসে যা যা দেখেছি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো থেকে আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, সামনে সিকিউ প্র্যাকটিস করবো, অনেক কিছু আমরা প্র্যাকটিস করবো। থিওরিটা কনসেপ্টলি ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ারলি একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আমাদের মাথায়। আমরা যখন পড়বো, আমি বলি যে কিভাবে পড়াশোনা করবা তোমরা, আমরা যখন পড়বো কোন একটা পড়ার ক্ষেত্রে আমরা যেটা করি নর্মালি, যে একটা ডেরাইভেশন বা একটা প্রতিপাদন কিভাবে আসছে, বা এই যে অভিকর্ষ মহাকর্ষ কিভাবে আসলো, কোত্থেকে আসলো, অভিকর্ষ ত্বরণটা কিভাবে কেন কোন জায়গায় ইউজ করতেছি আমরা, এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট না রাখি, তাহলে ভবিষ্যতে এমন এমন কোয়েশ্চেন দেখবে যে তোমরা ফেস করতেছো, যে কোয়েশ্চেন গুলা ওইভাবেই মেক করা থাকে বা মেক সেন্স তোমাকে করতে হতো যদি তুমি একদম ওই সূত্রগুলা বা ওই কনসেপ্ট গুলা একদম প্রতিপাদন শিখে, ডিরাইভেশন করতে কিভাবে কি আসছে সেটা শিখে তারপর তোমরা যদি আগাতো, তাহলে কিন্তু ওই ধরনের কোশ্চেন গুলো সলভ করা ইজিয়ার হতো। কারণ আমরা যেটা করি, যে আমরা জাস্ট সূত্র মুখস্থ করি। ঠিক আছে, যেমন অধিকর্ষ বল বা মহাকর্ষ বলের যে সূত্র এফ ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, জাস্ট সূত্র মুখস্থ করে আমরা অনেক ধরনের ম্যাথ করি এবং আমরা পরীক্ষায় ভালোও করি। কিন্তু আলটিমেটলি এই কিভাবে আসলো এই সূত্রটা, শুধুমাত্র অভিকর্ষ মহাকর্ষ না, ভরবেগের শক্তি সংরক্ষণশীলতা সূত্র, নর্মালি ভরবেগের সংরক্ষণ, ঘাত বল বা নর্মাল ফোর্স, এই যে কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলো কিভাবে আসলো, কিভাবে ভ্যালার একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাই। দেখো, যে কোনো কনসেপ্ট শুরু হলে কিন্তু আমরা ফার্স্ট ডিরাইভ করি, আমরা একদম ধরে নাও এটা, তারপর আমরা মনে করি ওটা, এভাবে কিন্তু আমরা অনেক কিছু ধরে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা কি করি, তাই না? আমরা ডিরাইভ করা শুরু করি, কোনো একটা ফর্মুলার দিকে যাওয়া শুরু করি। কেন করি? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, কারণ এমন ভাবে কোশ্চেন ক্রিয়েট করা থাকবে সামনে, যে কোশ্চেন গুলার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলা, থিওরিটিক্যাল নলেজ গুলা লাগবে। শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা ওটা অ্যাপ্লাই করে দিলেই যে ম্যাথ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে,
এবং এই ক্লিয়ার কনসেপ্টের জন্য ভাইয়াদের ক্লাসগুলা, ভাইয়ারা ফিজিক্স ক্লাস নিচ্ছি, ভাইয়ারা কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি স্ফুরণের পক্ষ থেকে। তো এই ক্লাসগুলা তোমরা কিন্তু খুব ভালো মতো দেখার ট্রাই করবা, এবং এই ক্লাসগুলো যদি তুমি একবার ভালো মতো দেখো এবং নিজে নিজে বাসায় প্র্যাকটিস করো, ভাইয়ারা যত ভালোই ক্লাস নেই না কেন, আলটিমেটলি কিন্তু তোমরা যদি নিজেরা পড়াশোনা না করো, তাহলে কিন্তু আসলে আমাদের সকল ধরনের পরিশ্রমটা বৃথা। এই যে ভাইয়ারা তো সুন্দর করে ক্লাস নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের জন্য, তাই না? তোমরা যদি পড়াশোনা ঠিক মতো করো, তাহলে দেখবা যে আমাদের এই যে পরিশ্রমগুলো সেগুলো কিন্তু সফল হবে। তো এই ক্লাসগুলো করার জন্য কিন্তু অনেক টাইম নিতে হয় এবং অনেক কন্টেন্ট গুছিয়ে তারপর তোমাদের ক্লাসগুলো নিতে হচ্ছে, ঠিক আছে? সো এটা আমরা খুবই এনজয় করি, আমাদের প্যাশনই এটা। জাস্ট তোমাদেরকে বাসায় পড়াশোনা করতে হবে এবং ভাইয়ারা যেই রুলসে আগাই বা যেই প্যাথওয়ে ফলো করি, কাইন্ডলি আমরা এক্সপেক্ট করবো যাতে তোমরাও সেই ধরনের প্যাথওয়েটা ফলো করে কিভাবে কোন সূত্র কেন আসতেছে, কোথায় কি অ্যাপ্লাই করবো, কেন করব, কোনটা মানে কি, এই জিনিসগুলো যাতে তোমরাও খাতায় বাসায় প্র্যাকটিস করে 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 প্র্যাকটিস করো, ঠিক আছে? ম্যাথ প্র্যাকটিস করো, থিওরি প্র্যাকটিস করো, যেভাবেই করো না কেন কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কোথায় বুঝছো? কনসেপ্টটা ক্লিয়ার রাখলেই দেখবা যে ইজিয়ার হচ্ছে, ঠিক আছে? তো আজকে আর কথা পারবো না, অনেক কথা বলে ফেলছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা সামনে লেকচার 3 নিয়ে চলে আসব। লেকচার 3 তে আমাদের লাস্টের দিকে যে টপিকগুলো থাকবে সেগুলো ইনক্লুডেড থাকবে, এবং লেকচার 4 এ আমরা ম্যাথ প্র্যাকটিস দিয়ে আমরা বলের চ্যাপ্টারটা শেষ করব। তারপর আমরা কাজ ক্ষমতা শক্তির দিকে কি করব? কাজ ক্ষমতা শক্তির দিকে আমরা আগায় যাব, ঠিক আছে? সো টুডেস ক্লাস ইজ এন্ডিং হিয়ার। লেকচার 2 কি ফিনিশড, ওকে? So thank you for the class, and stay good, stay healthy. ঠিক আছে? Okay, thank you.